বুড়িগঙ্গা নদীর মধ্যে একটা পুরা দ্বীপ বানায় ফেলছে। 15 বছরে ওইটা একটা পুরো আইল্যান্ড বানায় ওনারা এটারে মাস্টার প্ল্যান অ্যাপ্রুভ করে দিচ্ছে, ওটা একটা প্ল্যান্ড এরিয়া এখন। এই হইলো ওনাদের ড্যাপের মাস্টার প্ল্যানিং। তর্কের খাতিরে ধরে নিলাম যে শহরে আমি দিনের বেলা পপুলেশন এমন হাই হবে, রাতের বেলা আমার অনেক ভালো কমিউনিকেশন চলে যাব, কিন্তু ওখানে গিয়ে আমি থাকবো কোথায়? জাপানের মতো 200 কিলোমিটার দূর থেকে সে কাজ করে যাব, কারণ সেই সিস্টেম তো আমার নাই। তো এখন এই এই জিনিসগুলোর মধ্যে ওনারা যে কতগুলো পয়েন্ট বলেন যে রেজিলিয়েন্ট করবেন, ওনারা যে বলেন যে এটাকে ইনক্লুসিভ করবেন, ওনারা আরো বলেন যে এটাকে এনভায়রনমেন্টাল সাস্টেনেবল করবেন। কিভাবে করবেন? আলটিমেটলি আমার এই যে ভিডিওতে এক ভদ্রলোক কমেন্টই করে ফেলছে যে আশায় ছিলাম পরিবর্তন হবে, যদিও পরিবর্তন না হয় তাহলে আর রাজুকেই যাবো না, নিজের মতো করে বাড়ি বানায় ফেলবো। হ্যাঁ, মানুষ কিন্তু দেখলাম। এক্স্যাক্টলি মানুষের ফিডব্যাক দেওয়া এক্স্যাক্টলি শুরু এটা করছে। হচ্ছে। এটা করবে না কেন? সে তো দেখতেছে যে আমি তো সব দিক দিয়ে লুজার হইতেছি। মানুষজনকে শহর থেকে বের করে দেওয়া ড্যাপের কাজ। ড্যাপের কাজ হচ্ছে হওয়া উচিত ছিল যে কিভাবে তারা ফিউচারের জন্য এই শহরে মানুষজনের প্রপার বাসস্থান এবং নাগরিক সুবিধা নিশ্চিত করবে। আসসালামু আলাইকুম, আজকের পডকাস্টে সবাইকে শুভেচ্ছা। আজকে বেসিক্যালি আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে একসাথে হয়েছি সেটা হলো, কিছুদিন আগে আমরা ড্যাপের জানি যে একটা সংশোধনী এসেছিল, এটা আবার উপদেষ্টা মণ্ডলীর একটা মিটিংয়ে এই জিনিসটাকে স্থগিত করে দেওয়া হয়। ওইটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, ওইখানে অসংখ্য ফিডব্যাক এসেছে। তো ওই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা এখানে 3জন স্থপতি আছি, আর্কিটেক্ট আশিক ভাই, আর্কিটেক্ট জিনো ভাই, আমি স্থপতি হাসান শাহরিয়ার খান নিলয়। আমাদের আজকে বেসিক্যালি আমাদের যে অডিয়েন্সদের রেসপন্স এবং যেই ড্যাপ নিয়ে এতদিন ধরে আলোচনা হচ্ছে, সেই ড্যাপের এই সংস্কার প্রসেসটা তো আসলে একটা দীর্ঘদিনের প্রসেস ছিল, প্রায় 2 বছর 2.5 বছর ধরে এটা নিয়ে কাজ হয়েছে। এবং এইটার স্থগিত হওয়ার পিছনে কারণ এবং এটা আসলে কি হতে পারতো ইত্যাদি নানা বিষয়গুলো নিয়ে অডিয়েন্সদের যে ওপিনিয়ন গুলো, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আহ শুরু করতেছি আশিক ভাইকে দিয়ে। কাজটা দেখে আমি একটু উৎসাহী হলাম যে আমরা এইটা বিষয়ে, তখন আমি নিলয়কে নক করলাম যে কাজটা ভালো লাগলো, এবং আমি অ্যাকচুয়ালি আমার নিজের ওয়ালেও শেয়ার করলাম যে এটা যতখানি না টেকনিক্যাল, তার থেকে আমার কাছে মনে হয়েছে অনেক বেশি পাবলিকের জানার দরকার আছে। কারণ এরকম একটা ডকুমেন্ট আসলে পাবলিক ডকুমেন্ট, এবং শুধু টেকনিক্যাল পার্সনরা আসলে আমরা অনেক সময় এটাই করি, টেকনিক্যাল পার্সনরা যে কোনো এই ধরনের টেকনিক্যাল ডকুমেন্ট হলে সম্পূর্ণ নিজেদের নিয়ে নিতে চাই, এগুলো দাবি করতে চাই যে হ্যাঁ এটা আমরা ছাড়া কেউ বুঝবে না, এটা সেটা। তো ওইটা আসলে ওইটার দিন শেষ এখন। সত্যি কথা বলতে সারা দুনিয়াতেই এটার দিন শেষ। এভরিবডি নোজ লিটল বিট অফ এভরিথিং। আর আরেকটা জিনিস হচ্ছে শহরের বিষয়, যখন যেহেতু অধিকারের বিষয় আছে, যে জমির মালিক, শেয়ার জমির মালিক, বিভিন্ন রকমের কম্বিনেশন আছে শহরে, যেভাবে মানুষ এই শহরের জমি জমার হিসাব নিকাশ জানতে চায়, বুঝতে চায় আইন কানুন সম্বন্ধে। তো আমি আপাতত এটুকু দিয়ে আমি জিনোকে ফরওয়ার্ড করছি যে আমি এইটা জানার পর, দেখার পরে এবং রিয়াকশন গুলো পড়লাম, দেখলাম যে আসলে সাধারণের রিয়াকশন গুলো খুব ইম্পর্টেন্ট। টেকনিক্যাল পার্সন তো টেকনিক্যাল নোহা, আমরা একটু পরে হয়তো টেকনিক্যাল জায়গায় চলে যাব। তো তাদের রিয়াকশন গুলি দেখে আমার কাছে মনে হলো যে এটা আমাদের নিয়ে একটু আলোচনা করা দরকার। জিনো, নিরাপত্তা নিয়ে কাজ করা, এগুলো সবকিছু নিয়ে বিভিন্ন ভোটাধিকার, এগুলো বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। বাসস্থান কিন্তু একটা বড় ধরনের অধিকার। তো বিগত সরকারের সময় হওয়া এই ড্যাপটা, এটা গত 2.5 বছর ধরে আমাদের এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি এবং আমাদের এই ইন্ডাস্ট্রি এবং এর সাথে সম্পর্কিত যত পেশা গ্রুপ বা যারা কনজিউমার আছে বা জনগণ আছে, তাদের যে সাফারিংটা হচ্ছে, সেই সাফারিংটাও কিন্তু সংস্কার করার জন্য একটা মানে উদ্যোগ নেওয়া হবে। এটা নিয়ে আমরা আশাবাদী ছিলাম। এবং নিলয় তো তার ভিডিওতে ওটা বলেছে যে আমাদের ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ থেকে বিশেষ করে ওটা 5ই আগস্টের পর থেকে এই যে আইনটার যে খারাপ দিকগুলো, দিকগুলো তুলে ধরে সরকারের কাছে অ্যাপ্রোচ করা, রাজনৈতিকের কাছে অ্যাপ্রোচ করা, মানুষের যে সমস্যাগুলো এগুলো তুলে নিয়ে কথা বলা, সেগুলো একটা প্রক্রিয়া চালু হয়ে যাচ্ছিল। এবং আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম যে সংস্কার যেহেতু চলছে, এই জায়গায় তো একটা গুরুত্বপূর্ণ একটা সংশোধনী বা সমাধান বা সংস্কার আসবে। বাট 20শে মার্চের যে নিউজটা যখন আমি পেলাম, আই ওয়াজ অ্যাবসলিউটলি শকড
যে একদম নিপস নিটাবাদ, মানে আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই ফেরত গেলাম। এখানে এই সংস্কারটা হওয়াটা খুব জরুরি ছিল। এবং মানুষজনের কমেন্ট যা দেখছি, আমি বিভিন্ন জনের সাথে যে কথা বলছি, সবাই অনেকেই এবং এইটারই আসলে আমাদের একটু ফাইন্ড আউট করতে হবে, বা আমরা হয়তো আলাপ করে একটু মানুষজনকে হয়তো ইনফর্ম করতে পারি, অ্যাওয়ার করতে পারি যে কোন কোন বিষয়গুলো এখানে আসলে মানে সমস্যা তৈরি করলো, বা কি কি কারণে এই অধিকারের বিষয়টা এখন পর্যন্ত অগ্রাহ্য রয়ে গেল। যেটা জিনু ভাই বলতেছিলাম, যে আমি আমার ভিডিওতেও বলছি যে সংস্কারের যে বিষয়টা, এটা কিন্তু বেসিক্যালি গত 2 বছর আমাদের আইএবির বিগত যে ইসি কমিটি ছিল, ওইটাতে আপনিও তো আমাদের সাথে কাজ করলেন ড্যাপ নিয়ে। হ্যাঁ, আপনার মনে 25তম আছে ইসি, যে হ্যাঁ 25তম ইসিতে আমরা কিন্তু আর্কিটেক্ট অ্যাসোসিয়েশন থেকে একদম প্রিসাইজ ওয়েতে, ড্যাপ তো অনেক ভাস্ট একটা এরিয়া নিয়ে ডিটেল এরিয়া প্ল্যান করা, আমাদের পোর্শন এক্স্যাক্টলি। যেটা অ্যাজ এন আর্কিটেক্ট, আমরা যেহেতু কনস্ট্রাকশনের সাথে সরাসরি যুক্ত, ডিজাইনের সাথে যুক্ত, আমাদের কাছে ক্লায়েন্টরা সরাসরি আসে। আমরা কিন্তু বেসিক পয়েন্টগুলো ফাইন্ড আউট করলাম। আপনার মনে আছে আমরা নিয়ার অ্যাবাউট প্রায় 550 আর্কিটেক্ট কিন্তু একটা স্মারকলিপিও জমা দিচ্ছিলাম যে এই জিনিসগুলোকে অ্যাবসলিউটলি। একদম পয়েন্ট আউট। আমরা 3টা কি পয়েন্ট ফাইন্ড আউট করলাম, যে 3টা কি পয়েন্ট কি, যে ড্যাপের ফারের একটা বৈষম্য আছে পুরা ঢাকা শহরে, যে ফার ডিস্ট্রিবিউশন এটা প্ল্যানাররা যেভাবে করছে এইটা ওয়ার্ক করতেছে না। এবং এটা আমাদের কথা না, ড্যাব গ্যাজেট হওয়ার 2 বছর পর্যন্ত কিন্তু কনস্ট্রাকশন সেক্টর কলাপস করছে, কারণ সাধারণ মানুষ প্রজেক্ট করতে পারতেছে না। তখনই বোঝা যাচ্ছে, এবং প্ল্যানাররা কিন্তু এগ্রি করাতে আমাদের সাথে ওরা নেগোসিয়েশনে গেল যে হ্যাঁ আসলে এটা চেঞ্জ করতে হবে, নাহলে লোকজন তো ডিজাইন নিয়ে আসতেছে না রাজুকে, অ্যাপ্রুভালের জন্য জমা দিচ্ছে না, আদারওয়াইজ কেউ হয়তো বাইপাস করে নিজের মতো করে ফেলতেছে। ওনারা কিন্তু ওইটার উপর বেস করেই, ওনারা যে ডেন্সিটির উপর বেস করে ড্যাপের যে মূল মন্ত্র জনঘনত্ব, ওনারা কিন্তু ফার ডিস্ট্রিবিউশনটা, এটা কিন্তু আমরা প্রপোজ করিনি, আমরা বলি নাই যে না, হাজারিবাগে ফার 3 করেন 4 করেন, ওনারাই একটা ক্যালকুলেশন করে, ওনারাই এই ক্যালকুলেশন অনুযায়ী একটা নতুন ফার চার্ট বানাইলো এরিয়া ফারের। আমাদের সেকেন্ড দাবি যেটা ছিল নাম্বার অফ ইউনিট, যেটা সবচেয়ে বড় প্রবলেম, যেটা 2008-এ ছিল, যে আপনাকে এফএআর দিয়ে দেওয়া হতো, আমরা আমাদের এরিয়া ওয়াইজ এক এক জায়গায় রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের এক এক রকম, ওই অনুযায়ী তার ওই স্কোয়ার ফিটে এখন কেউ যদি 4 ইউনিট করে 4টা ইউনিট করবে, কেউ যদি 2 ইউনিট করে 2 ইউনিট করবে। এই ফ্লেক্সিবিলিটিটা চেয়ে আমরা বলছিলাম যে বারটা উঠায় দেন। আর থার্ড আমাদের যেটা দাবি ছিল, যে বিধিমালা সংক্রান্ত যে নির্মাণ বিধিমালাটা স্থপতি ইনস্টিটিউটের, যে কারণ যেহেতু বিল্ডিং আমরা আর্কিটেক্টরা ডিজাইন করি, এই জিনিসটা আমরা ভালো বুঝি আমাদের, কারণ আমরা তো ডিটেল এরিয়া প্ল্যানারদেরকে ওভাররুল করতে চাই নাই, ওনারা যেভাবে না। ওনাদের মতো করে করছে, কিন্তু আমাদের বিল্ডিং পার্টটা যেহেতু আর্কিটেক্টরা হ্যান্ডেল করে, এটা আমাদের করা উচিত। এই 3টা দাবি দিয়ে আমরা আর্কিটেক্টরা কিন্তু স্মারকলিপি জমা দিলাম, এবং মিনিস্ট্রিতে মিটিং হলো। ওই মিটিং এ কিন্তু সবাই ছিল, এভরি স্টেক হোল্ডার, প্ল্যানার থেকে আরম্ভ করে ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টস, তারপরে আপনার পরিবেশবিদ, সবাই যারা যারা এই সাথে জড়িত। ওইখানে উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মহোদয় ছিল, আমাদের সচিব মহোদয় ছিল। ওইখানে কিন্তু সবাই যখন একটা জায়গায় আসলো, দেখেন ওই ডাটাগুলা কিন্তু আমাদের দেওয়া না, আমাদের রিকোয়ারমেন্ট গুলো আমরা বলছি, ডাটাগুলা রাজুক থেকে ওনারাই অ্যানালাইসিস করলো, সবাই জানলো, এবং দেখেন পাবলিকলি ওয়েবসাইটে তারা দিল মানুষের কাছ থেকে, জনমানুষের কাছ থেকে, যে আপনারা আপনাদের ফিডব্যাক দেন মতামত দেওয়ার জন্য। এটা কিন্তু ওনারা গ্যাজেট করার আগে একটা পাবলিক ওয়েবসাইটে, রাজুকের ওয়েবসাইটে দেওয়া হলো। এখন এইটা যখন ফাইনালাইজ হচ্ছে, তখন গিয়ে যদি এখন একটা গ্রুপ অফ পিপল বলে যে আমাদের মতামত নেওয়া হয় নাই, অথবা ওনারা এটার সাথে সংশ্লিষ্ট না, এটা কিভাবে সম্ভব? তাহলে তাদের না, এই যে এখানে প্রসেসটা। নিলয় খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এই তোমার প্রসঙ্গে বলি, সেটা হচ্ছে যে যখন এই যে এটা যখন নেগেটিভ করা হলো, উপদেষ্টা যখন নেগেটিভ করলেন, তার ঠিক আগের দিন পর্যন্ত নিউজে আসছে যে গ্যাজেট হতে যাচ্ছে। রাইট। যে মিটিং এ এটা নেগেটিভ হলো সেই দিনই এটা গ্যাজেটেড সাইন হওয়া কথা। এতদিন ধরে আলাপটা চলে আসলো, প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হয়েছে, তথ্য উপাত্ত নিয়ে কথা হয়েছে, ডিবেট হয়েছে, রাইট? অনেকগুলো মিটিং হয়েছে, এমন না যে এটা হঠাৎ করেই একটা কারেকশন চলে আসলো, কেউ একজন বাদ গেছে, তা কিন্তু না। এখানে পরিবেশবিদরা ছিলেন, এখানে নগর পরিকল্পনা বিদ্যা ছিলেন, স্থপতিরা ছিলেন, ইঞ্জিনিয়াররা ছিলেন, সরকারের সংশ্লিষ্ট প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পজিশনের এবং লোক ছিলেন। আমি একটু অ্যাড করি জিনো ভাই, ওনারা যেটা অবজেকশন দিছে যে এখানে রিহ্যাবের প্রেসার ছিল,
মজার বিষয় ওই টেকনিক্যাল মিটিং এ কিন্তু রিহ্যাবের কোনো প্রতিনিধি ছিল না। না ওইখানে না সব টেকনিক্যাল যারা স্টেক হোল্ডার ড্যাপের, রিহ্যাব কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান ওখানে ছিল না। তার মানে আমরা আলোচনা করে একটা জিনিস ফাইনালাইজ করার প্রসেসে গিয়ে যখন এটা বাদ দিলাম, তখন কিন্তু একটা কোশ্চেন আসে যে আসলে যারা এটা বাদ দিচ্ছে অথবা ওনারা আসলে কি মতামত দিতে চাচ্ছে, ওনারা কি একদম ফ্রম এখানে গ্রাউন্ড জিরো right, এটা শুরু না করতে গ্রাউন্ড চাচ্ছে জিরো কিনা। এখানে এখানে আমরা যখন এটা বাদ যাওয়ার ক্ষেত্রে একটা একটা অভিযোগ আসলো যে কোনো একটা অংশীজন বাদ পড়েছে, এরকম একটা অভিযোগ আসলো, তাই না? ওনাদের মতামত নেওয়া হয়নি নাকি এটা হ্যাঁ, বলছে মতামত না হয়নি। সেই অংশীজনটা আসলে কারা? প্ল্যানাররা, আরবান প্ল্যানার। প্ল্যানার। কিন্তু আরবান জি, প্ল্যানাররা এখানে এই ভাই কথাটা একদম কিন্তু আরবান প্ল্যানাররা এক্স্যাক্টলি আবার কোট কিন্তু করি। অফিসিয়ালি বলছেনও না। না না ভাই বলছে, আমি একদম নিউজ পেপার যদি কোট করি যে প্রথমে হেডলাইন, এটা হচ্ছে বর্নিং বার্তা, মঙ্গলবার 25শে মার্চ, হ্যাঁ সরি এটা 20শে মার্চ, এটা হচ্ছে ড্যাব সংশোধনের সিদ্ধান্ত স্থগিত, নগর পরিকল্পনাবিদদের সুপারিশে সংশোধন হবে ড্যাব। এটা হচ্ছে সাব হেডিং। রাইট, তারপরে রাইট, হ্যাঁ, হ্যাঁ। নিচের অংশটা লেখা আছে, নগর পরিকল্পনাবিদদের সুপারিশ আমলে না নেয় ডিটেইল এরিয়া প্ল্যান ড্যাব সংশোধন চূড়ান্ত করেনি উপদেষ্টা পরিষদ। নিলয়, এটা নিয়ে তো তুমি ভাই ভিডিও তো অলরেডি বলছো যে আমাদের এই যে ড্যাপের সংশোধন, ড্যাপের এভরি সিঙ্গেল থিং যেটা আমাদের স্থপতিদের ওনারা তো মূল পার্টটা কিন্তু আমাদের ছোট অংশ। নগর হ্যাঁ ভাই বলেন। পরিকল্পনাবিদ তো আমাদের সাথে প্রত্যেকটা মিটিং, প্রত্যেকটা সিটিং এ ছিলেন, উপস্থিত ছিলেন। এক্স্যাক্টলি। এবং সত্যি কথা বলতে যে একটা ম্যাপ যখন তৈরি হয়, এটা হচ্ছে প্রায় 1530 স্কোয়ার কিলোমিটারের একটা ম্যাপ, যেটাকে আমরা বলি ডিটেল এরিয়া প্ল্যান। মানে ডিটেল বলতে হাইলি ডিটেলড, এবং এখানে আসলে পরিকল্পনা মানে নগরবিদদের ছাড়া আর কাউকে দিয়ে করা সম্ভব না। তো রাইট। ওনারা প্রথম থেকে এটাতে আছেন। এটা 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 যখন আপত্তি এসেছে তখন ওনারা আপত্তি দিয়েছেন, যখন ওনারা কারেকশন ছিলেন তখন ওখানে ছিলেন, অংশীজন হিসেবে ওনাদেরকে আমরা সবসময় পেয়েছি। এবং আইএবি এবং বিআইপি মধ্যে চিঠি চালাচালির মতো কাজগুলো হয়েছে, যেগুলো যেগুলো পজিটিভলি চিঠি চালাচালি হয়েছে। তাহলে একদম শেষ দিনে এসে যখন আমরা সবাই এটা জানছি যে এখন এটা গেজেট হয়ে যাবে, এবং এটার সাথে বহু সাধারণ মানুষের ভাগ্য, স্বার্থ এগুলো জড়িত, স্বার্থই বলবো, তো জড়িত। তো সেখানে তো এখন বিষয়টা কি আরো আরো জটিলতা ধারণ করলো না, যে এটার সাথে আরো অন্য কোনো মহল এটার সাথে জড়িত আছে কিনা? এটা তো প্রশ্ন কারণ আসতেছে আমরা ভাই। কারণ আমরা তো আসলে নিলয় যেটা বললো, আমরা তো এই 1528 স্কোয়ার কিলোমিটারের আশিক ভাই ডিসকানেক্ট হয়েছে, আমি একটু অ্যাড করি এর মধ্যে। যে জিনিসটা হয়েছে আপনি দেখেন, এই প্রথম যখন ড্যাপটা ওনারা তৈরি করলো, হ্যাঁ, ওই ড্যাপের ভিতরে কিন্তু কিছু প্রবলেম ছিল। এর এর সলিউশন গুলো কিন্তু এই সংশোধনীতে ছিল, যে বন্যা প্রবাহিত এলাকা যেগুলা, তারপরে এই যে আপনার গ্রিন এরিয়া গুলাতে কনস্ট্রাকশনের পারমিশন কিন্তু ড্যাপে দেওয়া ছিল। এটা কিন্তু এবার বাদ দেওয়া হয়েছিল এই সংশোধনীতে, যে না, বন্যা প্লাবন এলাকায় কোনো কনস্ট্রাকশন করা যাবে না, আপনার কৃষি জমিতে কোনো কনস্ট্রাকশন করা যাবে না। এই সংশোধনীতে কিন্তু এগুলো ছিল। ওনারা যে দোহাইটা দেয় যে ফার বাড়াইলে শহর ধ্বংস হয়ে যাবে, ইউনিট বাড়াইলে জনঘনত্বর কারণে শহর কলাপস করবে, আবার নেচার রাখতে হবে, সব জিনিসগুলোই কিন্তু ব্যালেন্স করা হইলো। কিন্তু হঠাৎ করে কি হইলো যে তারা এই জিনিসটা ইয়া করে দিল। ফারটা হচ্ছে একটা ছোট অংশ, হুম, মানে বেসিক্যালি মানে হ্যাঁ, ড্যাপটা অনেক বড় একটা বইয়ে, ফার হচ্ছে একটা ছোট ব্যাকটেরিয়াল অংশ যেটা আমাদের স্থাপত্য কর্মকে ইম্প্যাক্ট করে, বাসস্থানের যে চাহিদা সেটা ইম্প্যাক্ট করে, এটা রেসিডেন্সিয়াল যে রিকোয়ারমেন্ট ঢাকা শহরের মানুষদের সেটাকে ইম্প্যাক্ট করে। কিন্তু এর বাইরে যে অনেকগুলো অংশ, সেগুলো তুমি ভিডিও তো অলরেডি বলছো যে আমাদের এই যে জলাধার সংরক্ষণের যে বিষয়টা, আমাদের কৃষি জমি সংরক্ষণের যে বিষয়টা, সেটাও কিন্তু এই সংশোধনীর একটা বড় অংশ ছিল, যেখানে এগুলো নিয়ে এই সংশোধনীতে এগুলো সুরক্ষার জন্য যে আইন চলে আসছিল। সো আমি যখন একটা নিউজ দেখি যে এখানে নগর পরিকল্পনাবিদদের সুপারিশ নেওয়া হয় নাই, বা কারোর অন্য কোনো স্টেক হোল্ডারের সুপারিশ নেওয়া হয় নাই, এই অভিযোগটা যখন আসে এবং এটা যখন পুরাটাই একদম বাতিল করে দেওয়া হয়, তখন কিন্তু কোশ্চেনটা জাগে গিয়ে যে কোন বেসিসে বা কোন বেজে করা হচ্ছে। কারণ রাইট, এই যে সবকিছু কিন্তু আমাদের স্থপতিদের, ইভেন অনেক কিছু হচ্ছে যে আমাদের সাধারণ মানুষের চাওয়াও না, অনেক কিছু হচ্ছে যে পলিসি লেভেলে
তৈরি হয়। হ্যাঁ, কৃষি জমি সংরক্ষণ এটা আমরা সবাই চাই যে কৃষি জমি আমাদের বাঁচাতে হবে। আমাদের নদীগুলো বা খাল বা যেসব জায়গা আমাদের বন্যার প্লাবন যে এরিয়াগুলা, সেই এরিয়াগুলো মানে এরিয়াগুলোকে আমাদের সেভ করতে হবে, নইলে তো আমাদের বর্ষা মৌসুমে তো যা তা অবস্থা হয়। না ভাই, এগুলো তো তো সেই টেকনিক্যাল ইস্যু। আমার প্রশ্নটা ওই হ্যাঁ জায়গায় না। হ্যাঁ আমার প্রশ্নটা হলো এটা কি তো পাবলিকের সাধারণ মানুষের কিন্তু ভাই, এইগুলো নিয়ে যে তারা বেটারমেন্টের বুঝে, এগুলোও বাদ পড়ে গেল। আমি বলছি হ্যাঁ, যে মানে এবং এত ব্যাপক লেভেলে সব বাদ কেমন করে? না এখন না আমার কোশ্চেনটা, জি রাইট, আশিক ভাই বলেন। এফএআর নিয়ে যেটা জিনো বলতেছিল, এফএআর যদি, এফএআর তো একটা শহরে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ফ্লোর এরিয়া রেশিওর, এটার কালচারাল ডেন্সিটি, অবস্থান, এই বিভিন্ন কারণে এটা এটা বিভিন্ন রকম ভাবে ডিভাইস হয়। রাইট। এমনও দেখা গেছে যে একই শহরে একদিকে আরেক দিকে মানে কয়েক রকমের এফএআর দেওয়া যায়। এবং আমরা কিন্তু এটা শুরুতে এটা ওয়েলকামও করেছি যে একটা হুম হুম একটা নিরবিচ্ছিন্ন এফএআর এর জায়গায় যদি একটু চিন্তা ভাবনা করে এফএআর দেওয়া যায়, এটাতে কিন্তু আর্কিটেক্টদের কখনোই বিরুদ্ধ মত ছিল না। তারা বলেছে যে হ্যাঁ ঠিক আছে, প্ল্যানারে যেটা স্টাডি করেছেন ঠিক আছে। কিন্তু এখন যে গ্লিচ গুলো হচ্ছে, যে সমস্যাগুলো হচ্ছে, যে আমাদের এখানে যখন ডকুমেন্টে বলা হয় যে রেজিলিয়েন্ট মেট্রোপলিস এবং এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটির কথা বলা হয়, মানে ইসের মধ্যে আছে, হুম হুম ড্যাপের মধ্যে বলা আছে ফাংশনাল এবং লিভেবল। শব্দগুলো বুঝতে হবে, ফাংশনাল বলছে, লিভেবল বলছে, রেজিলিয়েন্ট বলছে। আর তার সাথে যখন আমি এই ধরনের এফএআর গুলোকে নিয়ে আসছি, আর জায়গাগুলোকে বুঝতে হবে, আমার টোটাল জায়গা কয়টা: গাজীপুর, নারায়ণগঞ্জ, ওল্ড ঢাকা, সাভার, কেরানীগঞ্জ। এখন আমরা তর্কের খাতিরে ধরে নিই যে হ্যাঁ, কেরানীগঞ্জকে আমি সাজিয়ে ফেললাম সুন্দরভাবে, তাহলে কেরানীগঞ্জকে সাজাতে গেলে আমাকে লাগবে কি? প্ল্যান্ড এরিয়া লাগবে, ইয়েস প্ল্যান্ড আবাসন লাগবে। এখন আমার কেরানীগঞ্জের 90% হচ্ছে আনপ্ল্যান্ড। হুম, তাহলে আমি করব কি? আমি যদি একজন উদ্যোক্তা হই, আমার কাছে যদি জমির টাকা থাকে, আমি করব কি? সাথে সাথে আমি 200 বিঘা ল্যান্ড কিনবো। তুমি নিলয় আমরা মিলে 200 বিঘা ল্যান্ড কিনে সাথে সাথে আমরা এখানে একটা প্ল্যান্ড এরিয়া বানাই ফেলবো। প্ল্যান্ড এরিয়া বানাই ফেলে যে কেরানীগঞ্জের যেখানে আমি 2.1 দিয়ে রেখেছি ফার, আমি কিন্তু প্ল্যান্ড এরিয়া হয়ে ওখানে সাথে সাথে 4.1 4.2 পেয়ে যাচ্ছি। এই দিস ইজ তাহলে দ্য দেখা যাচ্ছে, পয়েন্ট, দিস দিস ইজ ইজ দ্য দ্য পয়েন্ট। পয়েন্ট। তার মানে দেখা যাচ্ছে যে আমার যে সমস্ত এরিয়াগুলোকে ইনক্লুসিভ করা হলো এত বড় বড় নাম দিয়ে, আমি 1528 স্কোয়ার কিলোমিটার জুড়ে আমি একটা কিছু করতে চাই, তাহলে আমাদের প্রয়োজন ছিল যেমন ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, এই রাজুকেরও ডিসেন্ট্রালাইজেশন দরকার। আমার কাছে মনে হয় যে এই আমাদের যতগুলি এখন সাব হেডিং এর শহরগুলি আছে, গাজীপুর বলি, এগুলোতে তো আমাদের নাইট পপুলেশনকে আমি ফেলতে পারবো না। না, আমার মনে করি গাজীপুরকে কিন্তু ড্যাপ থেকে বের করে দিছে, এটা জানেন কিনা জানি না। হ্যাঁ হ্যাঁ গাজীপুর হ্যাঁ এখন হ্যাঁ ড্যাপের হ্যাঁ, গাজীপুর আওতায় ওটা, এখন আর র্যাবের পার্ট নাই। হ্যাঁ, এই এলাকা বলে বের করে দিচ্ছে। এখন অন্যান্য এলাকাগুলি যেগুলো আছে, সেই এলাকায় তো আমার নাইট পপুলেশন, যদি ধরে নেই যে আমি এই শহরে কাজের জন্য আসবো, তর্কের খাতিরে ধরে নিলাম যে শহরে আমি দিনের বেলা পপুলেশন এমন হাই হবে, রাতের বেলা আমার অনেক ভালো কমিউনিকেশন, চলে যাব, কিন্তু ওখানে গিয়ে আমি থাকবো কোথায়? রাইট। এক্স্যাক্টলি। মানে আমার ঠিক এখন কেউ আমাকে এটা আশা করতে পারে না আমি বাংলাদেশে থেকে জাপানের মতো 200 কিলোমিটার দূর থেকে সে কাজ করে যাব, কারণ সেই সিস্টেম তো আমার নাই। না হ্যাঁ, তো এখন এই জিনিসগুলোর মধ্যে ওনারা যে কতগুলো পয়েন্ট বলেন যে রেজিলিয়েন্ট করবেন, ওনারা যে বলেন যে এটাকে ইনক্লুসিভ করবেন, ওনারা আরো বলেন যে এটাকে এনভায়রনমেন্টাল সাস্টেনেবল করবেন। কিভাবে করবেন? এবং এই তর্কটা তো আমরা প্রায়ই দেখছি। এই আর্কিটেক্ট নিলয়ের এর 2টা আগে বা 3টা আগে একটা ভিডিওতে একটা ইন্টারেস্টিং কথা সে বলছিল যে একই জমি, একই পাশাপাশি জমি, দুই ভাইয়ের, হ্যাঁ, হুম, একজন 3 বছর আগে করে ফেলছেন G+7, এখন ওই বাবার দেওয়া ওই ওই নেক্সট জমিতে 5 কাঠা জমিতে ইনি করবেন G+4। এটা তো হয় না তো। এই যে চরম বৈষম্য, এবং আর্কিটেক্টরা কিন্তু সবসময় একটা কথা বলে আসছেন যে রাস্তা ছাড়েন, রাস্তাকে ছাড়লে, রাস্তা ওয়াইডেন হলে আমার যতগুলি আহ, উদ্ধার কাজ আছে বা অ্যাক্সেসিবিলিটি আছে, অ্যাম্বুলেন্স, এগুলো কিন্তু একটা খুব সুন্দর একটা প্রফেশন ছিল এর আগেও। তো সেখানে আমার মনে হচ্ছে যে প্ল্যানাররা আরো বড় করে চিন্তা করছেন, আমরা হয়তো ভাই, জানি না। এখানে একটা কিন্তু কনফ্লিক্ট হয় ভাই, কিন্তু আশিক ভাই। আমি ওইটা শেষ করি। প্ল্যানাররা যদি বড় করে চিন্তা করেন, প্ল্যানারদেরকে আমাদের ভাষায়, মানে পাবলিকের ভাষায় আমাদেরকে বুঝিয়ে দেওয়া ভালো। হুম, কারণ হ্যাঁ
আহ, আহ, নগর পরিকল্পনাবিদদের যেমন কঠিন ভাষা আছে, আমাদের স্থপতিদের অনেক কঠিন কঠিন ভাষা আছে। আমরা যদি তিনজন এখন সেই সমস্ত কঠিন ভাষায় কথা বলি, তাহলে এই পডকাস্ট কেউ বুঝবে না। হুম। আমরা চেষ্টা করছি যে জিনিস, মানে বিষয়টা মানুষের, যে গণমানুষের জমি কতটুকু আছে প্ল্যান্ড এরিয়া ঢাকা শহরের, কতটুকু প্ল্যান্ড এরিয়া আছে, এবং প্ল্যান্ড এরিয়ার নামে যে প্ল্যান্ড এরিয়া আছে, আমরা বসুন্ধরাকে কি প্ল্যান্ড এরিয়া বলবো নাকি আমরা গ্র্যাবড এরিয়া বলবো? কতখানি লো ল্যান্ড এবং কতখানি নদী দখল করে বসুন্ধরা দাঁড়িয়ে গেছে। এই বসুন্ধরা কি আদৌ রেজিলিয়েন্ট? বসুন্ধরাতে আমি যদি এখন 7 তলা 8 তলা করে করলাম, এবং বসুন্ধরাতে আমরা জানি কনস্ট্রাকশন কস্ট এখন অনেক বেশি, কারণ এখানে মোটামুটি সবই নদী ভরাট, খাল ভরাট। এখানে আমাদের 120 ফিট 140 ফিট পাইল লাগে। তার মানে দেখা যাচ্ছে যে বসুন্ধরার জায়গাটা ইকোনমিক্যালি ভায়াবল না। আবার যদি এর সাথে তুমি আর্থকুয়েক ইস্যু এবং অন্যান্য ইস্যু যদি যোগ করো, তাহলে কি বসুন্ধরার মতো জায়গা, নতুন প্ল্যান, নতুন সিটি, আদৌ কি সে রেজিলিয়েন্ট কিনা, নিতে পারবে কিনা? রেদার ওল্ড ঢাকাকে যদি রেট্রোফিট করা হয়, ওল্ড ঢাকাকে যদি প্রপারলি ঠিকঠাক করা হয়, তাহলে হয়তো ওল্ড ঢাকা এই ধরনের আর্থকুয়েক এবং অন্যান্য ক্যালামিটি গুলোকে নেওয়ার ক্যাপাসিটি রাখতে পারে। উই নেভার নো, সেটা সেটা টেকনিক্যাল ইস্যু, সেটা ইঞ্জিনিয়ার আরো ভালো বলতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে এই যে ইনক্লুসিভনেস, ফাংশনালিটি, লিভেবিলিটি, এবং তারা স্ট্রংলি বলেন হচ্ছে সোশ্যাল কালচারাল ফেব্রিককে রক্ষা করার কথা, এই জিনিসগুলো কি আদৌ বিশ্বাস করে করা হচ্ছে কিনা? এখানে ঠিক আমি আছে, একটা আপনার একটু অ্যাড করি ভাই, ওই যে রেজিলিয়েন্সের কথা বললেন না, আমি জিনো ভাই একটা ভিডিও, একটা সংবাদ, একটা চ্যানেলে কোথায় জানি শেয়ার দিছিলাম, আমি দেখলাম ওইখানে একজন আরবান প্ল্যানার বলতেছে যে ওনাদের যে এরিয়া ফর ডিস্ট্রিবিউশনের একটা প্যারামিটার হলো, ওনারা সারা ঢাকা শহরে জিওলজিক্যাল সার্ভের উপর বেস করে, স্ট্রাকচারাল কন্ডিশনের উপর বেস করে ওনারা কোন এলাকায় বেশি উঁচা বিল্ডিং করা যাবে, কোন এলাকায় নিচু বিল্ডিং করা যাবে, এটা নাকি তারা এটাও একটা ডাটা হিসাবে নিচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, যদি এই ডাটা হিসাবে নেয়, ঢাকার জিওলজিক্যাল সার্ভের ম্যাপটা আপনি গুগল করলে পাবেন, ওইখানে আর্থকোয়েক প্রম্পট এরিয়ার মধ্যে বসুন্ধরা একটা, এবং পুরোটাই কিন্তু স্যান্ডফিল করা, যেখানে মোটামুটি 100-150 ফিট আপনার পাইল করা লাগে। আপনি ড্যাপে করলেন কি ওই জায়গাটারে ফার বেশি দিতেন, আমার বসুন্ধরা ফার দেওয়া নিয়ে আমার কোনো আপত্তি নাই। তাহলে আপনি এটা কোন সার্ভের বেসিসে আপনি ওইখানে ফারটা বেশি দিলেন? ওই জায়গা তো আর্থকোয়েক প্রম্পট এরিয়া। এই যে ওনাদের কথার কাজের মধ্যে না কোথাও কোনো মিল পাওয়া যায় না ভাই, ওনারা যে জিনিসগুলো বলে। এবং আমি একটা জিনিস দেখলাম আমার আগের অনেকগুলো ভিডিওতে, কিছু মানুষ কনভিন্সড যে প্ল্যানাররাও তো আমাদের মতো কথা বলতেছে, ওনাদের কথাবার্তাগুলো এরকম যে ফার বাড়ানোর কারণে গ্রিন কমে যাইতেছে। ফারের সাথে গ্রিনের সম্পর্কটা কি, এটা আমার মাথায় ধরে না। আপনি একটা বিল্ডিং এর, আমাদের এখানে কি হয়, আমার একটা জমিতে আমি বাড়ি করব, দুইটা ঘটনা ঘটে। রাজুক একটা সেটব্যাক দেয় যে এই জায়গাটা ছাড়তে হবে, তারপরে বলতেছে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ, আপনি এতটুকু জায়গার বাইরে বিল্ডিং নিতে পারবেন না, এমজেসি। রাইট। আমি কিন্তু ডাবল জায়গা ছাড়াইলাম। এখন এফএআর দিলে, আমার এফএআর বেশি হলে আমি ভার্টিক্যাল ডেভেলপমেন্টের জায়গায়, আমি সরি হরাইজন্টাল ডেভেলপমেন্টের জায়গায় আমি ভার্টিক্যাল ডেভেলপমেন্টে যাব। আমার রাইট। বাংলাদেশ ছোট একটা দেশ, আমার হরাইজন্টালি যাওয়ার উপায় নাই। আমার এফএআর যদি বেশি হয়, আমি যদি এটাকে ভার্টিক্যালি নিতে পারি, আপনি, ওনারা কথায় কথায় ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের এক্সাম্পল দেয়, সবাই তো যাদের জায়গা কম তারা উপরের দিকে উঠতেছে। এবং ওনারা আবার এখানে যুক্তি দেয় যে আর্থকোয়েক হলে কি হবে। ভাই, একটা বিল্ডিং যখন আপনি প্রপার ওয়েতে ডিজাইন করবেন, তাহলে তো পৃথিবীর, জাপানেই তো হাই রাইজ হইতো না যেখানে প্রতিদিন 5টা 7টা করে আর্থকোয়েক হইতেছে। আপনার এগুলো তো টেকনোলজিক্যাল সলিউশন, ফায়ার প্রুফ করা, আর্থকোয়েক প্রুফ করা, এটা তো আর্কিটেক্ট করবে, ইঞ্জিনিয়ার করবে, এটাই তো কাজ। এবং রাজুক এটাই চেক করবে যে আমরা যে ডিজাইন অ্যাপ্রুভালের জন্য দেই, তারা তো এই প্যারামিটার গুলাই চেক করে যে এগুলা ঠিক রাইট। আছে কিনা, বিল্ডিং এবার উঁচা করা যাবে কিনা। ওনাদের ভয় হলে উঁচা হইলে কি হবে, ভাঙা পড়ে যাবে। তার মানে কি আমি এখন হরাইজন্টালি যাইতে যেতে সারা বাংলাদেশ দখল করে ফেলবো? আমি আমার আগের একটা ভিডিওতে, পডকাস্টে জিনো ভাইয়ের সাথে আমরা ছিলাম, আশিক ভাই, ওইখানে আমি আমার একদম বাস্তব অভিজ্ঞতা, আমি রাজশাহীতে দেখছি আম বাগান, 100 বছর পুরাতন আম বাগান কাইটা ওইখানে আপনার হাউজিং হচ্ছে। কারণ রাজশাহী সিটিতে আপনার ওইখানে 7 তলার উপরে উঠলে হাই রাইজ কাউন্ট হয়। এখন মানুষ ওই সিটি গুলো তো ডেভেলপ হইতেছে, আপনি ওইখানে যখন মানুষ, জমির দাম বেড়ে গেছে, আপনি তো ওখানে মাল্টি স্টোরেজ করতে গেলে ঝামেলা, 2টা সিঁড়ি দিতে গেলে 5 কাঠা 6 কাঠা প্লটে, ওইখানে তো ফার্ম নাই, মানে রাজুকের মতো না।
96 এর নিয়মে বিল্ডিং, মানুষ দেখতেছে। 96 সেটব্যাক শুধু। ওরা কি করতেছে যে দেখেছে এখানে দরকার নেই, আমি আশেপাশে ফ্লিঞ্জ এরিয়া গুলার গাছ কাইটা, বাগান কাইটা, ধান ক্ষেতের মধ্যে বিল্ডিং হইতেছে। আপনার ডিটেল এরিয়া প্ল্যান হওয়া উচিত ছিল সারা বাংলাদেশের। এই যে আপনি একটু আগে হ্যাঁ বললেন গাজীপুর, সাভার, আপনি ঢাকায় যদি নাইট লাইফের কথা চিন্তা করে কমার্শিয়ালের ফার, আমার হিসাবে এফআইআর নিয়ে কাজ হলে উচিত ছিল কমার্শিয়ালের ফারও কমাই দেওয়া উচিত ছিল। ঢাকায় যখন রাইট। আপনি হাই স্কেলের কমার্শিয়াল বিল্ডিং করবেন, এগুলাতে কারা কাজ করবে? এখানে তো রোবট কাজ করবে না, মানুষ কাজ করবে। আমাদের সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনে ভাই একটা জিনিস চিন্তা করেন, আপনি জাপানে কি হয়, 300 কিলোমিটার দূর থেকে একটা মানুষ আইসা বুলেট ট্রেনে অফিস করে আবার রাতে ব্যাক করে চলে যায়। আমার বাংলাদেশে যেখানে আপনি এই যে দেখেন 5 তারিখের পর অটো রিক্সায় ঢাকা শহর ভরে গেছে, একদম হাজার হাজার অটো রিক্সা, হুম হুম মানুষ আসতেছে কিন্তু ইনকাম জেনারেট করতে পারতেছে না। এখানে আসলে ইনকাম হয়। আমাদের তো ক্লাইমেটিক্যাল কারণে, আমাদের বলেন ইন্ডিয়ান বলেন, আমরা তো বেসিক্যালি আসলে অলস। আমরা কিন্তু মেট্রো থেকে নামা রিক্সা খুঁজি। পৃথিবীর কোনো দেশে মেট্রো থেকে নামা মানুষ রিক্সা খুঁজে না, সবাই হাইটা হাইটা যার যার ডেস্টিনেশনে ওকে চলে যায়, হুম অথবা বাসে রাইট। চলে যায়। এখন আপনি যখন কমার্শিয়াল জোনে বিল্ডিং করবেন, একটা বিল্ডিং করলেন 30 তলা, গুলশানে ধরেন আমি একটা হাই রাইজ কমার্শিয়াল বিল্ডিং করলাম, ওই বিল্ডিং এ সিইও চাকরি করবে, ম্যানেজার চাকরি করবে, ওই বিল্ডিং এ তো পিওনও চাকরি করবে, ওই বিল্ডিং এ তো ড্রাইভারও চাকরি করবে। ওরে যদি আপনি বলেন ঠিক আছে তোমার আমি মেট্রো দিয়ে গাজীপুরে থাকার ব্যবস্থা করলাম, ও প্রতিদিন আসতে যাইতে 100-100-200 টাকা মেট্রো ভাড়া, ওই বেটার পক্ষে কি সম্ভব গাজীপুর থেকে এসে না অফিস করা? ও কি করবে? ও তখন ওই যে গুলশানের পাশে যে বস্তিটা আছে, ও ওইখানে একটা ঘর ভাড়া করবে, যেখান থেকে ও সাইকেল চালায় যাইতে পারে অথবা বাইক হাইটা হাইটা যায় কাজ করতে পারে। তো আমাদের সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনটা তো আপনার মাথায় নিতে হবে, যে আপনি যে ড্যাপ করতেছেন। আপনি সিঙ্গাপুরের এক্সাম্পল দেয় প্ল্যানার, আমার সবচেয়ে হাসি লাগে। সিঙ্গাপুর একটা সি ঘেরা একটা আইল্যান্ড টাইপের রাইট। কান্ট্রি, ওইখানে তো মাইগ্রেশনের কোনো সুযোগ নাই, ওই মানুষগুলোর ওরা প্ল্যান করে সাজাচ্ছে। ঢাকার চারদিকে নদী আছে, ব্রিজ পার হলেই, ওদিক দিয়ে বসিলা ব্রিজ পার হলে আপনি চলে আসতে পারেন, এদিক দিয়ে গাবতলী ব্রিজ পার হলে চলে আসতে পারেন, এদিক দিয়ে উত্তরার এই তুরাগের ব্রিজ পার হলে চলে টঙ্গী আসতে ব্রিজ পার পারেন। হলেও চলে আসতে পারি। তো এই স্থানে এই ফ্যাব্রিকে আমাদের আপনি কিভাবে প্ল্যান করেন? প্ল্যানার আসলে চাচ্ছেটা কি? এবং ওই যে আশিক ভাই যে কথাটা বললেন না, দিন শেষে ঘুরে ফিরে ঘটনা ওইটাই হ্যাঁ হ্যাঁ দাঁড়াচ্ছে, তারা চাচ্ছে প্ল্যান্ড এরিয়া হোক। প্ল্যান্ড এরিয়া হলে একদম, আমি এখানে সরাসরি কথা বলি, নাচতে নাইমে আসলে ঘুমটা রেখা লাভ নেই। এইখানে ওনাদের প্রফেশন নিয়ে ওনারা চিন্তা করতেছে, ওনারা বারবার আমাদের দোষ হ্যাঁ দেয়। আমি একটা নিউজ ফিডে দেখলাম যে কতিপয় স্থপতি এবং ডেভেলপারদের প্রেসারে নাকি এটা কেন আর্কিটেক্টরা কি খালি নিজের কথা চিন্তা করে? আমরা তো ক্লায়েন্টের কথা চিন্তা করি। বেসিক্যালি চিন্তা আসলে ওনারা করতেছে। আপনি আমার এই চ্যানেলে আমি একটা ভিডিও দিচ্ছিলাম, এই যে আশিক ভাই বসিলার ওই পাশে বুড়িগঙ্গা নদীর মধ্যে একটা পুরা দ্বীপ বানায় ফেলছে, এবং যেই দেখছি বছর দেখছি। ইয়েস 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 হ্যাঁ হ্যাঁ হুম। যে বছর ড্যাব গ্যাজেট স্যান্ড হয় ফিল ওই করে বছর করে 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 নদী নদী পুরাটা নাই করে ফেলছে। 15 বছরে ওইটা একটা পুরো আইল্যান্ড বানায় ওনারা, এটারে মাস্টার প্ল্যান অ্যাপ্রুভ করে দিচ্ছে, ওটা একটা প্ল্যান্ড এরিয়া এখন। এই হলো ওনাদের ড্যাপের মাস্টার প্ল্যানিং, একদম হুম সোজা হুম কথা। ওনারা প্ল্যান্ড এরিয়ার জমির দাম বাড়াইতে গেলে আনপ্ল্যান্ড এরিয়াতে প্রেসারাইজ করলে মানুষ আমার ওখানে কথা হচ্ছে জমি কিনবে। আমার কথা হচ্ছে আমাদের আমাদের ডিসকাশনের মধ্যে কারা কোনটা লাভবান হচ্ছে সেটা আর একটা বিষয়। আমাদের ডিসকাশনটা যদি যদি তাদের কানে পৌঁছায়, যারা কিনা নীতি নির্ধারক, আমরা তিনজন এখানে তো কেউ না, আমরা এখানে হুম, প্রফেশনে আছি বলে আমাদের তিনজনই কিন্তু আর্কিটেক্ট হলো, তিনজন কিন্তু কামিং ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। আমি রাইট। একাডেমিশিয়ান, একজন আমাদের মধ্যে নিলয় হচ্ছে আর্কিটেক্ট এবং সে খুব ভালো মানে ইউটিউব করেন। আমাদের জিনো হচ্ছেন একজন ভিজুয়ালাইজার এবং আর্কিটেক্ট। তো আমরা কিন্তু মার্কেট সাপ্লাই চেইনটা সম্বন্ধে জানি। কারণ আমার আমার মূল ফোকাসটা হচ্ছে আমি ছাত্র প্রডিউস করছি এবং আমি এই বাজারের জন্য ছাত্র রেডি করছি। তো আমার যখন একাডেমিক লাইনে আমি যখন ছাত্র প্রডিউস করছি এবং আমার এই পাইপলাইনে যখন আমি ছাত্র এনে দিচ্ছি, এই এই বাজারে দিচ্ছি, তারা তো ভালো মানের আর্কিটেক্ট হবেন। এইখান থেকে তাদের জন্য কোন ভবিষ্যৎ অপেক্ষা করছে? মানে প্রশ্নটা, আমাদের আমাদের একটা সার্টেন সময় পার হয়ে গেছে ধরে নিলাম, ফিউচার কোথায় আছে? এই প্রসঙ্গে আমরা কয়েকটা ইন্টারেস্টিং ডিসকাশন যদি আমরা ওপেন আপ করি, যে ধরে নিলাম 22 থেকে 35 আর্কিটেকচার প্র্যাকটিস করলামই না, যদি বেঁচে থাকি 35-এর পরে আবার নতুন ড্যাপ হবে তখন প্র্যাকটিস করলাম, অথবা এর মধ্যে সীমিত আকারে ওই যে মাস্ক পরে কোভিডের আমলের মতো মাস্ক পরে প্র্যাকটিস হ্যাঁ করলাম, কথার কথা। এখন এই যে 80-র দশকে 70-এর দশকে যখন গুলশান বনানী যখন প্ল্যানগুলি দিল রাজুক থেকে ওই যে আমার একজন ক্লায়েন্ট, উনি বনানীতে ওনাদের একটা ল্যান্ড আছে, ওটা আমি এখন কাজ করছি। তো ওনার বাবাকে তখন তো তৎকালীন ডিআইটি থেকে ওনাকে অনুরোধ করে জমি দিয়েছেন যে এই জায়গাটা ভালো,
এই জায়গাটায় আমরা চাচ্ছি ডক্টরস, ইঞ্জিনিয়ার্স এবং বিভিন্ন মানুষেরা এসে এইসব জায়গাটা আবাদ করুক। ওনারা বলতেন আবাদ করুক, মানে কি, যে একটা একটা এরিয়া মানে ভালো প্রফেশনাল, ভালো ব্যাকগ্রাউন্ডের সৎ মানুষ দিয়ে আবাসনটা তৈরি হোক। যাই হোক, এই ছিল হচ্ছে গুলশান বনানীর ক্যারেক্টার। 1 বিঘা জমি, 2 বিঘা জমি, এইভাবে প্লট করা। ঠিক একটা পর্যায়ে যে আজকে আমাদের ক্যারেক্টার কি, কামাল আতাতুর্ক রোডের উপরে পুরোটা হচ্ছে আমার কমার্শিয়াল স্ট্রিপ, এবং সেই কমার্শিয়াল স্ট্রিপের একটা সার্টেন হাইট দেওয়ার পরে সেই হাইট নিয়ে চুরিচামারি, যে হাইট হ্যাঁ যেখানে 20 তলা দেওয়া হয়ে গেছে, 13 তলা 16 তলা দেওয়া হয়ে গেছে, যার কিনা ক্ষমতা আছে সে সেটাকে, কিছুদিন আগে আমরা পত্রিকায় দেখেছি ডিএনসিসির সাথে যে শেরাটন হোটেলের যে, সরি, ডিএনসিসি মার্কেটের উপরে যে শেরাটন হোটেলটা যেটা হুম হুম এখন, হুম এটারই কিন্তু 7টা বা 8টা ফ্লোর অবৈধ অলরেডি। হুম এক্স্যাক্টলি। এটা কিন্তু অলরেডি পাবলিশ নিউজ। হুম 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 তাহলে এরকম নিউজটা আরো আমার হচ্ছে। সামনেই আছে। আচ্ছা, এরকম হচ্ছে, এবং আমরা কামাল আতাতুর্ক থেকে ডানে বায়ে চলে গেলাম। এবার আমার সামনে কি পড়লো, গুলশান নর্থ, এই গুলশান 2 পড়লো, গুলশান 1 পড়লো। গুলশান 2 থেকে গুলশান 1 পর্যন্ত পুরোটাই কমার্শিয়াল স্ট্রিপ। তাহলে একটা দেশের, আমার যদি টোটাল একটা ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট এবং ল্যান্ড ইউজ প্ল্যান, আমার স্বাধীনতার পর থেকে কখনোই কংক্রিট নাই, হুম কখনোই কংক্রিট নেই, আমি জানি না আমি কি করব। এবং এই সুযোগটা নিয়ে করলাম কি, আমি অনেকভাবে স্প্রেড করে শহর নষ্ট করলাম। ঠিক আছে, আমরা একসময় ইগনোরেন্ট ছিলাম, আমাদের জ্ঞান গরিমা কম ছিল, ইগনোরেন্ট ছিলাম। এখন তো আমরা আমরা তো এখন শিক্ষিত হয়েছি, এখন আমরা এডুকেটেড। এখন এখন বাজারে কত আমি জানি না, অ্যারাউন্ড 5-6,000 আর্কিটেক্টস আছেন, 3-4 হাজার প্ল্যানার আছেন। হ্যাঁ রেজিস্টার্ড তাহলে এখন আনরেজিস্টার্ড। আমাকে এমন একটা ল্যান্ড ইউজ, আবার আমি সেই একই ল্যান্ড ইউজে ফেরত যাব, যে আমি এই আস্তে আস্তে বানাতে থাকবো। এমন একটা সময় আসবে যখন আমার আবার কোনো ল্যান্ড ইউজের কোনো হিসাব থাকবে না, যে এখানে একটা প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে একটা মেডিকেল কলেজ, এখানে একটা ডায়াগনস্টিক সেন্টার, এখানে একটা গার্মেন্টস, তার পাশে একটা এই, তার মানে ল্যান্ড ইউজ প্ল্যানের তো দফা অবস্থা। আমরা যদি মিরপুর এলাকার দিকে যাই, সেখানে গেলে দেখা যায় ল্যান্ড ইউজ প্ল্যানের ভয়ঙ্করতম পরিবেশ। হুম মিরপুর এলাকা, ট্রু। উত্তর হুম এলাকাটার দুই পাশে 2টা ফিডার রোড ছিল, ফিডার রোড গুলো এখন উন্নয়নের নামে তো ফিডার রোড গুলো এখন আর নাই। এবং এর পাশে দিয়ে কিন্তু সব ছোট ছোট সব ওই বিল্ডিং গুলি, মানে সেকেন্ড জেনারেশন কমার্শিয়াল হুম বিল্ডিং, যেগুলো উচ্চতা হুম হুম হুম। G+7-8। কিন্তু এগুলা যদি সময় মতো আমরা G+17-18 কমার্শিয়াল দিয়ে রাখতাম, আমাদের তো অসুবিধা হতো না তো। এবং রাইট নীলা যেটা বললো, যে আমার এই যখনই কমার্শিয়ালাইজেশন আমি যখন অ্যালাউ করব, তখন আমাকে মনে রাখতে হবে আমার এখানে যারা কাজ করতে আসে সবাই সিইও না, এখানে বাইসাইকেলের লোক আছে। হ্যাঁ, এই পডকাস্ট শুরু আগে আমরা আলোচনা করছিলাম যে একটা পিয়ন, একটা অফিসের একটা পিয়ন, একটা ছেলে 15, 16, 18 হাজার টাকা বেতন পায় ম্যাক্স। তাহলে তার কমিউনিকেশনে যদি ওই শহর থেকে, মনে করলাম মেট্রো অনেক দূর পর্যন্ত গেছে, ধরে নিলাম আজকের মেট্রো অনেক দূর গেছে, সেই মেট্রোর খরচ যদি আমার এখন আসা যা আপ ডাউন 200 টাকা হয়, তাহলে আমার মাসে 6,000, 4 দিন কম, তাহলে মাসে আমার 5,500 টাকা আমার মেট্রোর পিছনে খরচ, ধরে নিতে হবে এটা। তাহলে তাহলে সেইটা তো সাস্টেনেবল হলো না। হ্যাঁ, তো এইভাবে আমরা একটা শহরের রেজিলিয়েন্সকে বারবার প্রতি দশক বাই দশক আমরা এই প্রশ্নের মধ্যে ফেলে দিচ্ছি। আমরা ধানমন্ডির প্রসঙ্গ যদি আসি, ধানমন্ডি ইউজ টু বি, মানে 20 কাঠার জমি। ধানমন্ডিতে এখন একটা জায়গায় যদি একটা রিক্সা কোনোভাবে সামান্য একটা অ্যাক্সিডেন্ট হয়, বা একটা গাড়ির সাথে একটা গাড়ি বাম্পারে যদি লাগে, পুরো ধানমন্ডি 3 থেকে 3.5 ঘন্টা ক্লক হুম নড়তে পারে না। তাহলে এটা কি জন্য হচ্ছে? কারণ আমার ল্যান্ড ইউজ প্ল্যানটা যারা করে দিতেন, যারা করতে পারতেন, তারা তো এটা ঠিক মতো করে দেননি আমার কাছে। আমি না তো আমি তো অ্যাজ অ্যান আর্কিটেক্ট, আমরা হচ্ছে এন্ড প্রোডাক্টের জায়গা থেকে কাজ করি। আমরা আর্কিটেক্টরা আজকে আমরা প্ল্যানারদের মতো করে ভয়েসে কথা বলছি, এটা বলার কথা না আমাদের। সত্যি কথা বলতে, দুনিয়াতে আর্কিটেক্টরা ম্যাক্সিমাম হয়তো আরবান ডিজাইনের মতো কথা বলেন, কারণ তার জমিতে আরবানিস্টিক কিছু রেসপন্সিবিলিটি আছে, যে আমার জমিতে মানুষ বিল্ডিংটা দেখতে কেমন, আশেপাশের জায়গার সাথে কিভাবে কানেক্ট হচ্ছে, এবং আমার বিল্ডিং এর আশেপাশে আসলে মানুষ একটু রেস্ট নিতে পারে কিনা, একটু ব্রিথ করতে পারে, নিঃশ্বাস নিতে পারে কিনা, এতটুকু আর্কিটেক্টের দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু আমাদেরকে আজকে অনেক বড় কলবরে কথা বলতে হচ্ছে, কারণ এমন একটা সিচুয়েশন গ্রো করে যাচ্ছে, যে সিচুয়েশন দিয়ে ঠিক আছে, প্রফেশন বাদ দিলাম আমরা, সাধারণ আহ, জমির মালিক যারা যারা ছোট ছোট জমি, যেমন আমাদের ক্যাটাগরিক্যালি যদি বলি, যে অনেক সময় দেখা যায় ডিপ্লোমা আর্কিটেক্টরাও কিন্তু ডিজাইন করতে পারেন, ইঞ্জিনিয়াররাও ডিজাইন করতে পারেন,
তাদের লিমিট পর্যন্ত। তাদের কাছে গেলেও তো উনি 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 এখন কোনো সলিউশন পাবেন না। Right. উনি যে সলিউশনটা এই পাবেন, বিষয়টা উনি সলিউশনটা আশিক নিয়ে কি ভাই, করবেন? মানে আপনি যেটা বলছেন এটা তো ব্যবহারের দিক। এখানে খেয়াল করে দেখেন যে নিলয় একটা কমেন্ট দিয়ে শুরু করে আছে পডকাস্টটি একটু আগে নিলয় বলছিল যে স্থপতিদের বা কিছু স্থপতি এদিকে দায় দায় করা হচ্ছে যে তারা ফার্ট চায়, তারা প্রফেশনের জন্য করছে। আপনিও বললেন যে আমাদের স্থপতি থেকে কাজ কিন্তু আসলে আমরা এন্ড প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমাদের প্রত্যেকেই একটা নির্দিষ্ট জায়গা আছে। আচ্ছা, এবারে আমি একটু এন্টারটেইন করি একটা আইডিয়াকে, একটা আইডিয়া না, একটা কন্ডিশনকে এন্টারটেইন করি। সেটা হচ্ছে আমাদের তো প্ল্যানাররা ড্যাপ নিয়ে কাজ করতেছেন, তারা ড্যাপে বিভিন্ন তরিকা দিচ্ছেন, তারা রেজিলিয়েন্স কমিউনিটি তৈরি করতে যাচ্ছেন, সোশিও ইকোনমিক কালচার ডেভেলপ করতেছেন, হুইচ ইজ ফাইন, সাস্টেনেবল করতে যাচ্ছেন। আচ্ছা ভাই, জলশিরি ডিওরিচেস এটা কোন কোন শহরে? ড্যাপ ওখানে কাজ করে না? ওখানে আপনার ফার কোথায়? ওয়াই ইজ ফার? ওখানে কেন ওটা তো ডিফারেন্ট নিয়ম? ওটা আচ্ছা, তো আসলে এটা আমরা এটা জানি, বললাম, মানে এটা বলা ছাড়াও এটা এটা তো তাহলে তো আপনার ডেপথ তো কাজ করলো না। ফার্স্টে তো আপনি একটা সেগমেন্টেশনে চলে গেলেন। আচ্ছা, ধরলাম স্পেশাল কেস। আমরা আর্কিটেক্টরা কিন্তু যখন আমরা আর্কিটেক্টরা ইভেন সাধারণ মানুষও যখন তাদেরকে উপযুক্ত কারণ দেখানো হয় তারা কিন্তু মেনে নেয়। বেস্ট এক্সাম্পল হচ্ছে নিকুঞ্জ। নিকুঞ্জে আমার প্রজেক্ট আছে, নিলয় প্রজেক্ট আছে, আপনারও প্রজেক্ট আছে, আমি শিওর। নিকুঞ্জে তো আছে। ওখানে তো 3 তলা 3.5 তলা বেশি করা যায় না। আমরা কি ওটা নিয়ে হুজিয়ে করি? যা করতে দিতে হবে। কারণ আমরা জানি নিকুঞ্জের আমি রিজন ফর একটু দ্যাট। জিনোকে একটু বলে রাখি, নিকুঞ্জটার পুরোটাই তো এয়ারের ইসের ফানেলের উপরে কাজ করা হয়। হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ নিকুঞ্জ সাধারণের জন্য বলে রাখি, নিকুঞ্জের কিন্তু অতটুকু 3 তলার মধ্যে হাইট ভেরিয়েশন আছে। যেমন হ্যাঁ একদম 22 ফিট থেকে 29 ফিট বা 32 ফিট ম্যাক্স, তাই না? এরকম একটা হাইট হ্যাঁ দেওয়া আছে। এবং নিকুঞ্জতে কিন্তু এই কারণে অনেকে একটু সানকেন করে বেসমেন্ট করে একটা ফ্লোর অনেকে বের করে নেন, বাড়ায় না, সেমি তো বেসমেন্ট করে ফেলে। এখানে রাইট। ইনভেস্টমেন্ট করে ফেলে। তার মানে দেখা যাচ্ছে যদি আইনের প্রপার প্রয়োগ থাকে এবং বলে দেওয়া থাকে, ওই নিকুঞ্জতে নিকুঞ্জ এক, মানে নিকুঞ্জ একে কেউ তো 7 তলা বানায়নি। ভাই, আপনাকে কে কথা বলছি যে প্লেনে নিকুঞ্জের উপর দিয়ে যাওয়া যাবে না, আমাদের বিল্ডিং কম, ওখানে মানুষের সমস্যা হচ্ছে, আমরা 8 তলা বিল্ডিং উঠতে চাই, প্লেনের নন্দন ঘুরায় নেন। এবং এবং মানে ওখানে এই ওখানে নগর পরিকল্পনার ওখানে আমি ভিত্তিতে ভায়োলেশনটা কি করলাম? তাদের যে অভিযোগটা, ভাই আমি কেন পয়েন্টটা বললাম, তাদের যে অভিযোগটা শুনে মনে হচ্ছে যে আমরা খালি মানে স্থপতিরা বা সাধারণ মানুষ খালি স্কোয়ার ফিট চায়। ব্যাপারটা তা না তো। ব্যাপারটা হচ্ছে যে আমরা তো বলতেছি যে আপনি প্লেনটা অন্য দিক থেকে ঘুরায় নেন। আমরা তো যে লজিক্যাল হলে মানুষ মেনে নিবে। মানুষজনকে যদি বলা হয় যে আপনার পূর্বাচল জলারে ডুপ্লেক্সের করলে এখানে সুন্দর সিটি হবে, আপনারা সবাই ডুপ্লেক্স করবেন, মানুষ কিন্তু মেনে নিয়ে এখন নিবে যদি এখন তো যথোপযুক্ত এখন কারণ দেখানো হয়। তারা তো রাইট, সেটা দেখাচ্ছে না, তারা বলতেছে না যে পূর্বাচল ডুপ্লেক্স সিটি, তারা সেটা বলতেছে না। ইস্যুটা হচ্ছে ওই জায়গায়, ওয়াই ইজ দ্য ভিশন। আমরা এখন এই যে তুমি এখানে যে ইস্যুটা পয়েন্টটা হচ্ছে বললে ভাই। যে হ্যাঁ হ্যাঁ উপযুক্ত কারণ দেখিয়ে, এখন হুম উপযুক্ত কারণ আমি উপযুক্ত কারণ দেখাচ্ছি যে আমার ডেনসিটি ধরে হুম হুম নিচ্ছি একটা। আমি উপযুক্ত কারণ আরেকটা বলে দিচ্ছি যে আমার এখানে গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে। হুম 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 ঠিক আছে? তাহলে এই মানুষগুলি যারা এখন আমরা বসবাস, আমি তো মাইগ্রেটর। হুম হুম আমি সবসময় বলি আমি এই শহরে আমি ভিসা নিয়ে আছি 1999 সাল থেকে। কেউ কে কে জানি আমাকে ভিসা দিয়েছেন, আমি এই শহরে এসে কাজ বাজ করে খাই। নিলয় মনে হয় মাইগ্রেটর নাকি? জি, জিনু মোটামুটি। বোধহয় অরিজিনাল সিটিজেন নাকি? হ্যাঁ, আমি বর্ন এন্ড বট একদম হচ্ছে আচ্ছা, ধানমন্ডি। তাহলে দেখা গেল যে আমরা মাইগ্রেটর। আমাদের তো এই মাইগ্রেশনে আসার দরকার ছিল না, প্রথম হুম কথা। হুম আমাদেরকে আসতে বাধ্য হয়েছে বিকজ ওই যে আমার এখানে জব, আমার এখানে সুবিধাদি ইত্যাদি ব্যাপার। তাহলে সেইখানে যদি আমি উপযুক্ত কারণের মধ্যে দিয়ে, এখন তাহলে তো আমাদেরকে বের করে দেওয়ার সময় চলে আসবে। অনেকটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের মতো কথাগুলি শোনাচ্ছে না, যে উপযুক্ত কারণ আমি রেডি করে ফেললাম, এখন আপনাদের আসছেন আস্তে আস্তে। যেমন নিলয়ের কোথায় যেতে হবে? রাজশাহী যেতে হবে? না না, কুমিল্লা যেতে হবে। কুমিল্লা যেতে হবে? আমাকে খুলনা যেতে হবে। তাহলে এরা আমাদের বাসের টিকিট করে টোরে দিয়ে পাঠিয়ে দিবে। এখন এইগুলো তো কোনো ইনক্লুসিভ আইডিয়া না। না ইনক্লুসিভ তখনই হবে যখন আমি শহরের ফ্রিঞ্জ এরিয়া জমিকে নষ্ট করব না, এবং আমি কিভাবে এই এই তাদেরকে এখানেই করতে পারবো। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমি এই ইনফ্লাক্স কতক্ষণ সহ্য করব? মানে আমার এটা কি তাহলে আসতে থাকবেই দিতেই থাকবো? দ্যাটস শুধু ওয়াই ওইটা না, রিয়েলি এ প্ল্যান। আশিক ভাই, আমি তো প্ল্যানারদের সাথে আমাদের আজকের ডিসকাশনে ডিসকাশন যেটা, যেখানে যেখানে ওনারা সংস্কারটা করলেন এবং গ্যাজেট হলো না, তাহলে
ঠিক সেই ডকুমেন্ট পর্যন্ত যদি হিসাব করি তাহলে এই পর্যন্ত ওনারা রাজি হলেন কেন? হ্যাঁ, রাইট। এবং না ওনাদের এই যে আপনি যে কথাটা বলেন মানে ওদের একটা জিনো যুক্তি মানে শুনে মানে অত্যন্ত মানে হাস্যকর বিষয় এটাই যে যে হ্যাঁ জিনিসটা ফাইনালি যে শেষ দিনে যে এটা সংস্কারটা গ্যাজেট হলো না, তাহলে ঠিক 24 ঘন্টা আগ পর্যন্ত ওনারা সম্মত ছিলেন কিভাবে? হ্যাঁ তাহলে কি ওনাদের স্টাডি ছিল না? ওনারা ওই সময় ইউনিট বাড়াইছেন, মানে আমি তো ধরে নিচ্ছি যে ওনাদের মানে একটা ক্যালকুলেশন উপর কাজ করতেছেন, শেষ দিন পর্যন্ত তাদের ওনারা রিপোর্ট উপযুক্ত হিসাবে কারণের আসা খোঁজেই যাচ্ছে। ছিলেন। হ্যাঁ তাদের নিশ্চয়ই হিসাবে আসা যাচ্ছে, তারা তো জনঘনত্ব হিসাব, তাদের কনসার্ন তো জনঘনত্ব, রাইট? তো জনঘনত্ব তো যদি কনসার্ন হয়, আপনি ইউনিট বাড়াচ্ছেন, আপনি ফার বাড়াচ্ছেন, সবই বাড়াচ্ছেন, আপনার এক রাতের মধ্যে ক্লিয়ার হলো যে আপনার জনঘনত্ব সমস্যা পড়ে গেল। আচ্ছা আমাকে একটা জিনিস বলেন তো ভাই, আমরা খালি সিঙ্গাপুরের গল্প শুনি, হ্যাঁ ইউরোপের গল্প শুনি, আমেরিকার গল্প শুনি, এটা তো ঢাকা আসলে শহরের কনটেক্সটে হ্যাঁ হ্যাঁ এটা আসলে আমরা খুব বেশি শুনতাম না। আমাদের আগের সরকার আমাদেরকে এটা কানের না মধ্যে না ইচ্ছা করে হ্যাঁ আমি মানে আমি একটা একটা স্বপ্ন মজার জিনিস টপ্ন বলছি দেখা ভাই, দিয়ে যে আমাদের এই যে প্ল্যানাররা বা আমাদের ইভেন আমাদের সভাপতি বা সাধারণ মানুষকে আমি বলবো, আপনারা আমাদের বেশি উঁচুতে দেওয়ার দরকার নেই। ফিলিপাইনে ম্যানিলা ভেরি ওল্ড সিটি, হ্যাঁ, এবং এই ম্যানিলা কিন্তু আমাদের মতো হাইলি ডেন্স, খুবই ডেন্স একটা রাইট সিটি, এবং এখানে আপনার ওদের যে ম্যানিলার মধ্যে যে পরিমাণ ডেভেলপমেন্ট হচ্ছে, যেমন ওখানে বিজিজিসি বলে একটা নিউজ সিটি এরিয়া, আমাদের পূর্বাঞ্চলের মতো ওদের ওখানে বিজিজিসি বলে একটা অংশ ডেভেলপ হচ্ছে ম্যানিলার পাশে। আমি গিয়েছিলাম, মাথা খারাপ হওয়ার মতো অবস্থা, মানে কি ডেভেলপমেন্ট, মানে ওখানে কিন্তু আপনার ধরেন যে ওখানে ওল্ড ম্যানিলা পার্ট আছে, নিউ ম্যানিলা পার্ট আছে, হিস্টোরিক্যাল কনজারভেশন পার্ট আছে, রাইট ওখানে রাইট ওয়াটার সাইড এটাই ডেভেলপমেন্ট বলতে আছে। গেছিলাম। রাইট ওখানে আমাদের এখানে যখন শান্তা বা বেশ কিছু নাম করা ডেভেলপার 40 তলা করে তারা বলছে আপনার হাইরেজ করছে, ওখানে 40 তলা হচ্ছে মিড রাইজ, ওখানে কমার্শিয়াল বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং। ভাই আমাদের এখানে কিছু যদি আমরা বেসমেন্ট নিয়ে মাটির তলা চলে যাই, ওখানে মাটি এত শক্ত বেসমেন্ট করতে পারে না, পার্কিং হচ্ছে 5 তলা পর্যন্ত, 6 তলা পর্যন্ত। আমি ছবি তুলছি আমার হোটেল থেকে 26 তলা থেকে, আমি ছবি তুলতেছি 6 তলা 7 তলা বিল্ডিং, সব হচ্ছে পুরোটা পার্কিং, ছাদের উপরে গাড়ি দেখা যাচ্ছে। তাদের ওখানে প্রচন্ড জাম হয়, প্রচন্ড ভিড় হয়, কিন্তু ওই ভাই ওখানে তো রিক্সা নাই, ওখানে তো আমার মানুষজন তো ওখানে ওই উঁচু বিল্ডিং করা বন্ধ করে দেয়নি। ওদের এখানে যেটা আছে, যখন ওরা নতুন সিটি প্ল্যান করছে, সেখানে তাদের স্ট্র্যাটেজিতে তারা কাজে লাগাচ্ছে যে কিভাবে ওই জায়গাটায় তারা না পপুলেশনকে, বিজনেস ফোর্সকে, তাদের স্টাফকে মাইগ্রেট করবে এবং কিভাবে ইনসেনটিভ দিয়ে নিয়ে যাবে। রাইট আমাদের এখানে সমস্যা হচ্ছে কি, আমরা যেটা আছে এক্সিস্টিং সেটাকে বাস মারতে মারতে ভর্তা করে ফেলতেছি, আবার এখানে নতুনটাকে এমন সিচুয়েশন করতেছি যাতে 5 বছর পরে গিয়ে আমরা বলি যে দেখো এই পুরো কি অবস্থা হচ্ছে পূর্বাঞ্চলে, কি অবস্থা হচ্ছে হুম, উত্তরা। না জিনু ভাই এই যে এটাই উত্তরের বলতেছিলাম কথা বললাম, হ্যাঁ 10 বছর আগে নিলয় খেলা আছে, 10 বছর 15 বছর আগে উত্তরা শান্ত শিষ্য জসীমন্দি নোটের ওখানে জায়গাটা, যাইতোই না, আমি ভয় হ্যাঁ লাগতো। ওখানে একটু হালকা মানে নিরিবিলি একটা জায়গা। এই জলশিরি জাস্ট 2 বছর আগেও আমি রাতের বেলা গাড়ি নিয়ে ফেরার সময় জলশিরি দেখে মানে ভয় লাগতো, মায়েরা ফেললো টের পাইত না। এই জলছিটি এখন কি রাইট অবস্থা হচ্ছে, কি পরিমাণ বিল্ডিং উঠতেছে। না ভাই আমাদের আমরা যখন ঢাকা শহর চিন্তা করি, আমি চিন্তা করি এইভাবে যে গুলশানে হাত দেওয়া যাবে না, ওটা অন্যরকমের এলাকা, না কলাবাগান ভাই গরিবদের এলাকা, ভর্তা মারা, একটু এটা হয় একটু অ্যাড করি। উনারা যখনই ডিসকাশনে যাবেন না প্ল্যানারদের সাথে, ওনারা একটা হুম হুম সহজ কথায় জিনিসটাকে নকডাউন করার চেষ্টা করে যে এই ফার কেন এইসব এলাকা আনপ্ল্যান্ড এরিয়ায় বাড়ানো যাবে না, ওইখানে তো কোনো ফেসিলিটিস নাই। ফেসিলিটিস হুম হুম তৈরি করার দায়িত্ব কার? গভর্নমেন্টের। আমি একটা জায়গায় জমি গভর্নমেন্টের কিনছি, রাস্তাঘাট তো গভর্নমেন্ট এক্স্যাক্টলি। বানাই দেবে, ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট করে দিবে, সার্ভিস ইউটিলিটি গভর্নমেন্ট দিবে। আচ্ছা এটার কারণে দিচ্ছে না, এটা হলো ওনাদের যুক্তি। আচ্ছা এখন আপনি যখন পূর্বাচলরে ফেসিলিটাইজ করছেন, জলশিরি ফেসিলিটাইজ করছেন, বসুন্ধরা ফেসিলিটাইজ করছেন, আজ থেকে 30 বছর পর যখন এই ধরেন আপনার সব ল্যান্ড অকুপাই হয়ে গেছে, ওইটাও তো তখন পুরান ঢাকা হয়ে যাবে। তখন কি আপনি আবার নতুন একটা এক্স্যাক্টলি। পলিসি নিয়ে আসবেন? এবং মজার বিষয় দেখেন, ঢাকা শহরে ড্যাপের বাস্তবায়ন করার জন্য সবার আগে দরকার ছিল ডিসেন্ট্রালাইজেশন নিয়ে কাজ করা। ওনারা যেভাবে বলতেছে আপনার, আমার সবচেয়ে খারাপ লাগে কি ভাই, কথাবার্তাগুলো শুনলে মনে হয় কি বাড়ি ঘর বন্ধ করে দেন মানুষ আসা বন্ধ করে দিবে। এটা হয় কোনোদিনও? মানে ওনাদের কিন্তু থিওরি এটা, জনঘনত্ব কমানোর একটাই ওয়ে, বাড়ি ঘর কম থাকলে মানুষ আসবে কম, জনঘনত্ব কমে যাবে। এটা তো একদম অশিক্ষিতর মতো চিন্তা। আপনি এবং মধু দিয়ে এটা রাখছেন, এটা বলতেছেন এখানে মৌমাছি আমরা আসবে একটু না। একটু টেন্ট সিটি, নীলাকে একটু ফুটপাতে ইন্টারাপ্ট করি। ফুটপাতে টেন্ট সিটি গড়ে উঠবে। রাইট এটাই বলতে গেছিলাম যে আমরা যদি মুম্বাইয়ের কথা যদি ধরি, এই যে আজকে ধারাবি বস্তি, মুম্বাইয়ের বিখ্যাত বস্তি, লিনিয়ার অনেক লম্বা বস্তি, ধারাবি বস্তির সমান সংখ্যক মানুষ নাইট টাইম পপুলেশন রাস্তার পাশে ঘুমায়। রাইট
এখন এ- এই আমি যখন বন্ধ করব তখন আমার তো আমার একটা মেকানিজম লাগবে। আমি তো হয়তো ওনাদের একটা মেকানিজম লাগবে, যেটা এটাকে কোনোভাবে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করা এবং বন্ধ করার মধ্যে একটা পার্থক্য আছে, যে আমি এটাকে হ্যাঁ, এমন ভাবে ডিভাইস করব যে আমি এখানে অনুৎসাহিত করব যে আপনি যদি এখানে থাকেন বা আপনি যদি এখানে করেন তাহলে আপনার জন্য একটু ঝামেলা হবে। তাহলে অনিচ্ছায়িত করার সাথে সাথে আমাকে আবার উৎসাহী একটা প্যাকেজ রাখতে হবে, যে আমি এখানে এই করে দিলাম। তাহলে আমার একটা ডেন্স কমার্শিয়াল জায়গায় আমার একটা টল বিল্ডিং একটা ডর্ম নাই কেন? একটা রাইট। যদি রাইট। আমার একটা 60 তলা উঁচা একটা যদি ডর্ম হাউস থাকে, যেখানে এই বাঙ্ক বেড থাকবে, এক একটা রুমে চারটা করে ছেলে থাকতে পারবে, ব্যাচেলার ফ্যামিলি হলে 2 বেডের একটা জায়গা নিতে পারবে, এবং এইগুলো ফ্যাসিলিটেট করতে হবে। এবং আমার কমার্শিয়াল যখনই জায়গা হবে, আমার প্রত্যেক এক একটা ব্লক পর পর 8টা মানে 3-4টা রাস্তা পর পর আমাকে একটা পার্কিং টাওয়ার দিতে হবে। এই যে আমরা গুলশান 2 এর মধ্যে ডিএনসিসির যে অফিসটা এখন অপারেট করে যে বিল্ডিং এ, ওখানে ওরা ওই যে জিনো যেটা বললো, ওখানে কিন্তু বেসমেন্টে 2টা, আবার বেসমেন্টের উপর আরো 3টা ফ্লোর পার্কিং। তার মানে কিন্তু ওরা কিন্তু আগে নিজেদেরকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করেছে যে কতখানি হলে কতটুকু আমি সার্ভ করতে পারবো। সেই তুলনায় কিন্তু বিল্ডিং টল না, রাইট। না। 4টা 5টা ফ্লোর আমার পার্কিং এর ব্যবস্থা, সেই তুলনায় বিল্ডিং টল না। যেমন গতকাল আমরা 3জনই দেখছিলাম হাতির ঝিলের পাশে একটা পার্কিং টাওয়ার, হুম খেয়াল আছে কিনা? ওই যে হুম আমাদের হুম। হ্যাঁ, ছোট হ্যাঁ। ভাইয়ের একটা পার্কিং টাওয়ারটা এখন পর্যন্ত কাজই করে না। কারণ ঠিক অপোজিট, ওই পার্কিং টাওয়ারটার জন্য যে আমার যে ফাংশন লাগবে, সেই ফাংশনই আমার আশেপাশে নাই। রাইট। এখন তারা এক্স্যাক্টলি। ওই পার্কিং টাওয়ারের উপরে নিলয় বললো যে এর উপরে দেখেন আরো 2টা ফ্লোর নাকি নতুন করে করছে। তার কনফারেন্স মানে ব্লক ছিল, ফ্যাসিলিটি এটা কনভেনশন সেন্টারে কনভার্ট করছে, ওইটা নিচে এখন পার্কিং, কনভেনশন পার্কিং, সেন্টারে পার্কিং হিসেবে রাইট। ভাড়া হয়। তার মানে দেখা যাচ্ছে যে আমার যে এই যে ফ্যাসিলিটি, মানে আমার যে যতগুলো অ্যামিনিটিস, এই অ্যামিনিটিস গুলো তো আমি দেওয়ার কথা, আমারই প্রভিশন করার কথা। সরকারে থাকি, প্ল্যানিং এ থাকি, রাজুকে থাকি, হুয়েভার ইট ইজ, আমার আমার দরকার নেই। তাহলে সেখান থেকে আসার কথা। আর ডিসেন্ট্রালাইজেশনের কথা তো আমরা সবসময় বলি। ডিসেন্ট্রালাইজেশন একটা অনেক বড় শব্দ, কারণ ডিসেন্ট্রালাইজেশন আসলে যতটা ফিজিক্যালি হওয়া সম্ভব তার থেকে পলিসিগতভাবে হওয়াটা অনেক ইজিয়ার। যেমন ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, সাউথ সিটি কর্পোরেশন যখন হয়ে গেল, তখন এটা নিয়ে অনেক ট্রল হলো, খুব হাসাহাসি হচ্ছে। হ্যাঁ, এই মেয়রের সাথে ওই মেয়রের যুদ্ধ হবে, এটা হবে সেটা হবে। আবার সবাই দুষ্টামি করা শুরু করলো। কোথায় দাগটা, কোথায় ঢাকা নর্থ সিটি কর্পোরেশন? পৃথিবীর সব জায়গায় এটা আছে। ইভেন কলকাতাতে খুব সম্ভবত এখন 4টা, গ্রেটার কলকাতা খুব সম্ভবত 4টা বা 5টা সিটি কর্পোরেশন বা ওরা মিউনিসিপাল কর্পোরেশন বলে, মিউনিসিপ্যাল কর্পোরেশন, হ্যাঁ। মিউনিসিপাল, এবং ওখানে কিন্তু 4-5 জন মেয়র মিলে কাজ করেন। তো এখন আমার এই রাজুকের ওই ভবন, ওই ভবনটা নিজেই তো তার হারায় ফেলছে, মানে তার ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছে। একটা 4.5 তলা 5 তলা একটা ভবন, তার পিছনে একটা অ্যানেক্স ভবন, এইটা দিয়ে পুরো 1550 স্কোয়ার কিলোমিটার জায়গাকে তারা ডোমিনেট করবে, তারা কাজ করবে। এটা কখনো সম্ভব? এবং তারা সাব কিছু অফিস করে রেখেছেন, উত্তরাতে একটা আছে, মহাখালীতে। সাব অফিস গুলোতে গেলে আমরা আর্কিটেকচার দেখতে পাই, ক্লায়েন্টরাও জানেন, এখানে শুধুমাত্র হয় টাকার খেলা। হুম। হ্যাঁ। তো এই এই এইভাবে ডিসেন্ট্রালাইজেশন হবে না। আমার যেটা মাথায় আসে, যেহেতু আমি বিদেশে এই লাইনে কিছুদিন পড়াশোনা করেছি, আমার আমার মেজর ছিল আরবান ডিজাইনে। আরবান ডিজাইনের পার্সপেক্টিভে এটা সবসময় বলা হয় পলিসিগত ডিসেন্ট্রালাইজেশনটা আগে, এবং এই কাগজপত্র যে বইটা বেরিয়েছে, এই বইটা আসলে প্রত্যেকটা জোনের জন্য আলাদা বই হওয়া দরকার ছিল। যে রাইট। আমার নারায়ণগঞ্জের বই একটা হবে, আমার ওল্ড ঢাকার বই একটা হবে, সাভারের বই একটা হবে, নতুন ঢাকার বই একটা হবে। এক বইয়ে এত গোজামিল দেওয়ার দরকার ছিল না। কারণ আমার প্রত্যেকটা জায়গার রাস্তা, ইনফ্রাস্ট্রাকচার, ডেমোগ্রাফি সবকিছু আলাদা, একেবারেই আলাদা। এবং প্রত্যেকটা কিন্তু এক একটা আলাদা আলাদা শহর। তুমি যদি এক গাড়ির গ্লাস খুলে বা রিক্সায় বসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, তুমি দেখবে যে সেন্সরি অর্গানেই তুমি টের পাবা, চোখ বন্ধ থাকলো যে তুমি কোথা থেকে কোথায় আসছো। তুমি ধানমন্ডি থেকে রিক্সা নিয়ে চকবাজার চলে যাও, তুমি কিন্তু টের পাবা যে আমি চকবাজার চলে আসছি। হ্যাঁ, ওখান থেকে তুমি আরেকটা ফ্যাব্রিক্স তো আলাদা টোটালি। টোটাল ফেব্রিক আলাদা, অল ফ্যাক্টরি সিচুয়েশন গুলো, গন্ধটাই আলাদা, গন্ধ, ফিল সবকিছু আলাদা। তাহলে আমাদের এখন কোয়েশ্চেন থাকতে পারে যে যে দেশের জনসংখ্যার একটা 11% পপুলেশন মাত্র এই 1500 স্কোয়ার কিলোমিটারের মধ্যে ফিট করে আছে এখন পর্যন্ত, 11% পপুলেশন বাংলাদেশের, হিউজ। এখন এটাকে এখন কি করলাম, আমি খুব প্ল্যানিং করলাম এবং আমি নতুন একটা আইডিয়া দিলাম, আমরা এটাকে হরাইজন্টাল স্প্রেড করলাম। দেন হোয়াট?
তারপরে কি আমরা আমরা সাভার, তারপরে ওইদিকে নবীনগর, তারপরে ওইদিকে মানিকগঞ্জ, কি বলে সাভারের পাশে তো মানিকগঞ্জ, হুম, আমরা সব সাটুরিয়া বাড়তে থাকবো, আমরা শুধু বাড়তে থাকবো, এবং আমার পুরোটাই ধানি জমি, আমার খাল বিল সব ঢা- শেষ। বাংলাদেশটা ঢাকা শহর হয়ে যাবে এক সময়, বুঝছেন, হ্যাঁ, বাড়তে বাড়তে। আপনি না দেখেন ভাই, তার আগে মিরপুরে অ্যাকচুয়ালি নিলয় মিরপুরে এখানে মেট্রো সমস্যা রেলের কি ব্যাপারটা দেখেন না, বলবো মিরপুরটা যেই পরিমাণ ডেন্স ছিল, মেট্রো আসার পর কিন্তু মিরপুরের মেট্রো লাইনের পাশের ফ্যাব্রিকটা চেঞ্জ হয়ে গেছে, ওইখানকার হ্যাঁ বিল্ডিং গুলা চেঞ্জ হচ্ছে। একসময় মানুষ কিন্তু মিরপুর মনে করতো গরিব এলাকা, এখন মিরপুরের হ্যাঁ, বাসা ভাড়া বাড়তেছে, মেট্রো আসছে, ওখান থেকে কানেক্টিভিটি বাড়ছে। আপনি যখন ফেসিলিটাইজ করবেন, মানুষ আসা শুরু right. করবে। আপনি মানুষ আসার ব্যবস্থা করতেছেন আর এখানে মানুষ থাকার ব্যবস্থা কমায় দিচ্ছেন, জিনিসটা কিন্তু কনফ্লিক্ট করতেছে আলটিমেটলি সিচুয়েশনটা, উনারাই আউট অফ আজকে আজকে কন্ট্রোলে নিয়ে ছোট যাচ্ছে। একটা ফ্যাসিলিটি নিয়ে একটা যদি মানে প্রসঙ্গের সাথে মিলবে না, তারপরেও একটু বলি। আজকে তামিম ইকবাল খানের যে নিউজটা আমরা পেলাম, সাভারে বিকেএসপির পাশে, আমরা নাম নিচ্ছি না, ওই হসপিটালে তো এই এই ধরনের ব্যবস্থা ছিল, হুম, এবং তারা সেটাকে সফলভাবে এটাকে হ্যান্ডেল করেছেন। এখন তামিম ইকবাল খান আমাদের এক্স ক্যাপ্টেন, ওনাকে যদি ঢাকায় উড়ায় নিয়ে আসতে হতো, তাহলে তো ওনাকে আমরা হয়তো পেতাম না। তার মানে right. এই ফ্যাসিলিটি, এই মেডিকেল সিচুয়েশন বা এই ফ্যাসিলিটি একটা ছোট উদাহরণের মধ্যে বোঝা যায় যে ওখানে কিন্তু ইকুইপড, অলরেডি হুম, ইকুইপড। তাহলে সেই ইকুইপড জায়গাগুলিকে যদি স্ট্রাকচারাল প্ল্যানে, ল্যান্ড ইউজ প্ল্যানে যদি প্রপারলি আইডেন্টিফাই করা যায়, তাহলে কিন্তু আমি নিড বেসড এফএআর, দরকার হলে আমার এফএআর এবং ড্যাপ, আমি যে আমরা যে বললাম যে 4টা বা 5টা জোনে, দরকার হলে আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জোনে ভাগ হওয়া দরকার। আপনারা প্ল্যানার অ্যাকচুয়ালি নিয়োগ ওরা দেন, ভাই আপনারা এটা একটা আর্কিটেক্ট নিয়োগ ইন্টারেস্টিং দেন। বিষয় নিলয় মনে হয় আমি খেয়াল করি না তোমার ভিডিওতে তুমি কি বলছিলে এটা সংশোধনীতে তারা কিন্তু একটা বড় সংশোধনী আনছিল ড্যাপের জোনের কথা বলাতে মনে পড়লো, আগে তো ছিল ওয়ার্ড বেসড, এখন তো হুম, তারা এই যে জোন বেসড করলো, তাই না? মানে অনেক 65টা কিছু জন চিন্তা করছে। হ্যাঁ, 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 হ্যাঁ হ্যাঁ তারা কিন্তু এগিয়ে আসছিল অনেক কিছু, কিন্তু তারা মানে আগে ওয়ার্ড বেস ছিল কত, ওয়ার্ড মানে বেস বিশাল দেখলাম কত, বিশাল 51টা একটা না কিছু 52, ছিল। 51 না 52টা না ওয়ার্ড বেস, 65টা ইয়া করছিল মনে 65টা, হয়। হ্যাঁ 65টা ওয়ার্ড না বেস, হ্যাঁ। এইখানে ভাই এখন এটা তারা সে জিনো ভাই জোন করে টানলো। একটু হুম পাবলিকের জানা উচিত, এখানে কতগুলো কারণে তারা করছে, এরা বাধ্য হয়েছে, তো ওনারা হুম নাগরিক হুম হুম সুবিধা দিয়ে দিচ্ছে, বুঝছেন, স্কুল কলেজ খেলার মাঠ থাকলে আপনি ইনসেনটিভ পাবেন। আগের বার যেটা দেখা যাচ্ছে যে আপনি ধরেন লালমাটিয়া মহিলা কলেজের পাশে আপনার প্লট আছে, আপনি কিন্তু ওইখানে স্কুলের ইনসেনটিভ পাচ্ছিলেন না, ওদের মাঠও আছে, কারণ ওদের কিছু হুম ক্রাইটেরিয়া আছে, স্কুল কলেজ খেলার মাঠে নতুন স্কুল হইতে হবে, স্কুলের ক্যাপাসিটি এই থাকতে হবে। তখন দেখা যাচ্ছে কি মাঠের পাশে প্লট হয়ে আপনি পাচ্ছেন না, ওরা কিন্তু এইভাবেই মাস্টার এক্স্যাক্টলি। প্ল্যান বানাইছে। তখন আবার করলো হুম কি, যখন ওয়ার্ডে ভাগ করছে ওদের হিসাব হলো তাহলে কোনো না কোনো ওয়ার্ডে কোনো না কোনো মাঠ তো পাইয়ে যাবেন, ওই হুম হিসাবে হুম ইনসেনটিভটা আপনি পাবেন। এইটা হইলো এদের চিন্তা আর কি, মানে ইনারা না যে প্ল্যান কিন্তু এই করছে। এই চিন্তাটাও কিন্তু একটা হলিস্টিক চিন্তা, এই চিন্তাটা কিন্তু খারাপ চিন্তা ছিল না। না এই হলিস্টিক চিন্তাটার মধ্যে ভাই ভেজাল ছিল, আমি আপনার একটা জিনিস বলি, ভেজাল ওনাদের আছে, ড্যাপে হ্যাঁ হ্যাঁ। প্রথম ড্যাপে যখন ওনারা জোনিং করলো, ওইখানে দেখাইছে যে সারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডট দিয়ে দেখাইছে যে এইখানে মাঠের প্রস্তাবনা আছে, এখানে যদি মাঠ করেন তাহলে আপনি ভবিষ্যতে এই জায়গায় মাঠের ইনসেনটিভটা পাবেন। ইনসেন্টিভ পাবেন, এখন হ্যাঁ। হুম, একটা আনপ্ল্যান্ড এরিয়া ধরেন হাজারিবাগে, আপনি আমার বিল্ডিং এর উপর একটা ডট দিয়ে বললেন যে এখানে মাঠ হইলে, ওই মাঠটা কে বানাবে? গভর্নমেন্ট ওই জমিটা অ্যাকোয়ার করে মাঠ বানাবে, নাকি এলাকার লোকজন সব বিল্ডিং ভাঙিয়া চুরা নিজেরা মাঠ বানাবে যে অন্যরা? মানে এগুলো তো অবাস্তব জিনিস। আপনি ওনারা কিন্তু ওই যে বারবার কিন্তু প্ল্যানারদের সাথে যখন কথা বলতে যায় ওরা বারবার সিঙ্গাপুর টানে কেন? ইনারা একদম পুঁথিগত জ্ঞান দিয়ে আসলে এই ড্যাপটা করছে। সিঙ্গাপুরের পুরা ল্যান্ড গভর্নমেন্ট অ্যাকোয়ার করে, ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট হ্যাঁ নামে সিঙ্গাপুরে একটা আইন আছে। সিঙ্গাপুরের রাইট। মেজর জমির মালিক কিন্তু সিঙ্গাপুর গভর্নমেন্ট। যার জন্য হচ্ছে গভর্নমেন্ট যদি প্ল্যান করে আমি এই জায়গায় মাঠ বানাবো, মাঠ বানাইছে। গভর্নমেন্ট চিন্তা করছে এখানে আমি 100 তলা বিল্ডিং বানাবো, বানাইছে। ঢাকা শহরের সব জমিতে লিজহোল্ড প্রপার্টি। আমার জমিতে আমি মাঠ বানাবো না স্কুল বানাবো, এটাকে গভর্নমেন্ট চাইলে আমি বলবো ঠিক আছে ভাই আমার জমিটা আপনি মাঠ বানাই দেন, এটা হয় নাকি? মানে এত না, অবাস্তব সেটা ঠিক। ভাবে জিনিসটা করা খুবই হাস্যকর আর কি জিনিসগুলা। এখন এই গুজামিল গুলা ওনারা সামাল দিতে পারতেছেন আমার কাছে যেটা মনে হয়। এখন ওনারা দেখতেছে যে ওনাদের তো একটাই কথা, খালি ডেনসিটি 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 কন্ট্রোল করতে হবে। এখন ডেনসিটি কন্ট্রোল করতে গিয়ে তারা প্ল্যান্ড এরিয়ার ডেনসিটি বাড়াই দিচ্ছে, ভবিষ্যতে এটা কি হবে হুম, আল্লাহ জানে। কিন্তু এখন মানে আনপ্ল্যান্ড ইস্যুটা এরিয়া কোথায়,
লং হুম টার্ম চিন্তাটা একেবারেই নাই। এই যে তারা যে ইস্যুতে এই পুরনো এরিয়াগুলোকে অ্যাবান্ডন করছে, যেটাই মাত্র প্রসঙ্গ, যে নতুন এরিয়াগুলো একটা সময় অ্যাবান্ডন হওয়া শুরু করবে, কারণ প্রপার Right. প্ল্যানিং বা মেকানিজমটা নাই, ওই ভিশনটা নাই। আরেকটা যেটা হচ্ছে, আমরা তো খালি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির কথা বলছি, অ্যাজ ইফ যেন আমাদের আর্কিটেক্টরা, আমরা আমাদের কাজ কমে যাচ্ছে, স্কোয়ার ফিট কমে যাচ্ছে, মানুষজন বিল্ডিং বানাচ্ছে না, রিহ্যাব ডেভেলপার খুব খারাপ, খালি বিল্ডিং বানাতে চায়। ভাই, আপনি লোকজন বের করবেন কিভাবে? রাজুকের ড্যাপে গাছকে লোকজন বের করে দেওয়া, তা তো না। তাহলে কি হবে? এই যে যে কয়টা বিল্ডিং আছে, কম্পিটিশন বাড়বে, ভাড়া হুম বাড়বে, রাইট? ভাড়া বাড়লে কি বাড়বে? ডিপ্রেশন বাড়বে। যে আমি ভাড়া থাকে কি, আপনি ভাড়া থাকে, আপনারা যে ভাড়া থাকে, তখন কি হবে? আপনারা যখন ডিমান্ড হাই হবে কিন্তু আপনার সাপ্লাই কম, অবভিয়াসলি ভাড়া বাড়বে। এখানে মানবিকতা দেখা লাগবে। বাইরেওয়ালা যে থাকবে সে দেখবে যে আমার 6 তলার উপর লিফট ছাড়া ফ্ল্যাটে আগে ভাড়া পেতো 20,000 টাকা, এখন হাই ডিমান্ডের কারণে 40,000 টাকা। কারণ মানুষ আশা তো আটকাইতে পারতেছে না, আমি তো মানুষজনকে তো বের করে দিতে পারতেছি না। তখন ডিপ্রেশনের লেভেলটা শুরু হবে, যে মধ্যবিত্ত মধ্যে একটা এক ধরনের ডিপ্রেশন শুরু করবে, খরচ বাড়া শুরু করবে। এরপরে শুরু হবে কি, যে এই যে বস্তিগুলো আমরা এখন বিভিন্ন জোনে জোনে দেখি, এই মহাখালীর বস্তি, হাজারেবাগ বস্তি, রায়বাজারের বস্তি, এটা এরপর রাস্তায় আসা শুরু করবে। আমরা এই যেমন নিউ ইয়র্ক বা এগুলোতে যখন দেখি না, যে ওদের ওখানে রাস্তার পাশে Homeless. বা বিভিন্ন টানেল বা ব্রিজের নিচে ওরা বস্তি বানায় ফেলছে, হোমলেস দের টেন্ট তৈরি হচ্ছে। আমরা ওই ফিউচারের দিকে যাচ্ছি। ড্যাপ ইজ নট সাপোজ টু ওয়ার্ক উইথ মানে ড্রাইভিং পিপল। মানুষজনকে হতে বের করে দেওয়া ড্যাপের কাজ। ড্যাপের কাজ হওয়া উচিত ছিল যে কিভাবে তারা ফিউচারের জন্য এই শহরে মানুষজনের প্রপার বাসস্থান এবং নাগরিক সুবিধা নিশ্চিত করবে। ড্যাপের মধ্যে তো এটা যেটাকে কিছু নাই। যেটাকে আমরা এক কথায় বলে থাকি ফিউচার প্রুফ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবং ফিউচার প্রুফ বলেই কিন্তু ড্যাপের একটা রেঞ্জও বলা আছে, কারণ কোনো কিছুই আসলে আমাদের মতো দেশের পক্ষে কিন্তু 100 বছরের প্ল্যানিং করা সম্ভব না, সেই ক্যাপাসিটি আমাদের এখনো নাই, হুইচ ইজ ভেরি ট্রু। যেটা যেটা জাপান বা অস্ট্রেলিয়া পারে সেটা আমরা পারি না। সেদিন আমি অস্ট্রেলিয়ার একটা ডকুমেন্ট পড়ছিলাম, তাদের যে পেরিফেরাল যে রিং, এই রিং এর ব্যাপারে তাদের 400 ইয়ার প্রজেকশন করা আছে, 400 ইয়ার্স এর প্রজেকশন আছে। এখন এই জিনিসগুলো তো আমাদের দেশে আমরা করে লাভ নেই, এই কারণে ড্যাপ কিন্তু ওই যে 22 থেকে 35। হ্যাঁ, এবং ধরেই নেওয়া যায় যে এর এর সাথে সাথে আর একটা অ্যামেন্ডমেন্ট আসবে, তাহলে 22 থেকে 35-এর মধ্যে আমার ল্যান্ড ইউজ এবং স্ট্রাকচারাল প্ল্যান যদি আমার প্রপারলি জানা থাকে এবং আমি যদি করতে পারি, তাহলে তো আমি প্রজেক্ট করছি, অলরেডি আমি প্রজেকশন করছি। এই প্রজেকশনটা আমি করলাম, অংশীজন হলাম, 10টা 12টা অংশীজন হলাম, এখানে আমি রাজুকে চেয়ারম্যান থেকে শুরু করে উপদেষ্টা থেকে শুরু সবার সাথে বসলাম। শেষ 2-3 দিনের মধ্যে হঠাৎ করে ডকুমেন্টটা নাই হয়ে গেল। এবং এই ডকুমেন্টটা সাধারণ মানুষের বোঝার দরকার আছে। একটা একটা এরকম একটা প্ল্যানিং ডকুমেন্ট, এইটা তৈরি করতে 2.5 থেকে 3 বছর, এটার পিছনে বিভিন্ন মাত্রায় রিসার্চ এবং যে পরিমাণ ম্যান আওয়ার, শুধু কিন্তু স্থপতিদের কথা বলছি না, সমস্ত অংশীজনের কাজ আছে এখানে, সবার। সেইটাকে আমি স্থগিত করলাম, কিন্তু স্থগিত করলাম আমার প্ল্যান বি আবার কেউ বলছে না। তাহলে এখন এই যে হাজার হাজার মানুষ যারা রাজুকে যে প্ল্যান পাস করাবে, তারা কি করছে? গত গত 2-1 দিন আগে আমরা একটা দেখলাম, আমি ইসে দেখলাম, ফেসবুকে দেখলাম যে রাজুকের প্ল্যান পাস করিয়ে দেওয়া হয় এবং আমরা ওইদিকে শেয়ার যাচ্ছে, করছিলাম, মনে আছে যে, ওইদিকে এবং ওখানে যাচ্ছে। রাজুকের লোগো দেওয়া, ইটস এ প্রাইভেট কোম্পানি অর সামবডি, জানি না আমরা, কিন্তু এখানে রাজুকের লোগো দেওয়া, এবং সেখানে কিন্তু সবকিছু বলা আছে যে আমরা প্ল্যানিং পারমিট বের করে দিই, আমরা এটা করে দিই, সব টিক চিহ্ন, এবং প্যাকেজের মূল্যও বলা আছে এখানে। দেন হোয়াট? এখন এই সিন্ডিকেট যদি আরো শক্তিশালী হয়, এবং রাজুকের কথা তো আমরা জানি, তখন রাজুক এটাকে ঠেকাবে কিভাবে? না, ওনাদের তো এগুলো নিয়ে এই চিন্তা নাই তো, এগুলো নিয়ে চিন্তা নাই ভাই। শুনেন, এই যে প্ল্যান বি বললেন না, যেই রুলস রেগুলেশন যারা তৈরি করছে ওনারা তো এটা রান করাইতে পারে নাই বলেই তো সংশোধনীর কথা আসছে। বন্ধ করলো কি কারণে? উনাদের মতামত নেওয়া হয়নি। উনাদের মতামত নিয়েই তো এই ড্যাপটা বানানো হয়েছিল, ওইটাই তো রান করে নাই। এই আরে জন্যই তো সবাই বানাচ্ছে মিলে ওরা, বসলো। লিখছে ওরা, সবই তো করতেছে ওরা। এবং ওনাদের আমি আরো কি একই কি, আচ্ছা, বুঝতেছি না ভাই। আমি জিনো ভাই একটু আপনার ওই যে আগের পয়েন্টের সাথে একটু টপ আপ করে, আপনি বললেন না যে ফিউচারে হ্যাঁ, বস্তি হবে না, আমাদের এখানে কি হবে জানেন? আমি একটা আজকে আপনাদের একটা প্রেডিকশন দিই, 2035 বলছে না, ঢাকার চারদিকে যেভাবে এখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, মেট্রো কানেক্টিভিটি, রোড, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকায় কিন্তু বাইরের থেকে কানেকশন গুলো খুব বোল্ড হইতেছে এখন। আগামী 10-15 বছরের ভিতর ঢাকায় কি হবে জানেন? হংকং এর মতো। হংকং এ কিন্তু ওই যে কেজে মানুষ থাকতো,
হংকং সিটিতে খাঁচার ভাড়া হইতো। এইটার সিমটম শুরু হয়েছে ঢাকায়, কিন্তু এখন দেখবেন বিভিন্ন জায়গায়। আমার বাসার পাশে আছে একটা, এই যে চাইনিজ একটা কোম্পানি সুপার হোস্টেল বলে, এরা পুরো বিল্ডিং ভাড়া নেয়, নিয়ে এক এক রুমে বাঙ্ক বেড করে 4 জন করে, ডেনসিটির কিন্তু বাস হয়ে গেছে এখানে, এক এক রুমে 4 জন, মানে ধরেন 4 বেডের একটা বাসা ভাড়া হইতো আগে আমাদের এখানে 25,000 30,000, ওইখানে এক এক রুমেও 30-40 হাজার টাকা ভাড়া উঠাচ্ছে, এক এক জন্য 10,000 টাকা ভাড়া, 4 জন ঢুকলে 40,000, থাকা খাওয়া সব ইনক্লুডেড, ব্যাচেলর থাকতেছে, চাকরিজীবী থাকতেছে, মানে সব Right. টাইপের লোক মিক্সড হইতেছে। এবং ঢাকা শহরে যেটা হবে, এই যে আপনি জিনো ভাই বললেন না, আনপ্ল্যান্ড এরিয়াগুলোতে মানুষ তো সবাই গুলশান বনানী থাকতে পারবে না। বসুন্ধরায় আমার অফিস হইলো ধানমন্ডিতে, আমি কি বসুন্ধরায় গিয়ে থাকবো? ও করবে কি, তখন এরকম বাঙ্ক বেড আলা রুম খুঁজবে। তখন পুরান বিল্ডিং গুলোতে হবে কি, আপনার 3 গুণ লোক অকুপাইড হবে। আলটিমেটলি কিন্তু ভেজাল। এবং দেখেন এদের সার্ভ করবে কারা, এই লোক তো গাড়ি ইউজ করবে না, এই অটো রিক্সা সার্ভ করবে ওরে। আলটিমেটলি আপনার ফ্যাব্রিকটা কিন্তু নিজেই নষ্ট করা। ঢাকায় এই যে এত অটো রিক্সা ঢুকছে, এটার ইউজার কারা? আপনি একটা জিনিস চিন্তা করেন, এমন যদি তো না যে এরা খালি খালি ঢাকা অটো রিক্সা উঠতেছে, তা তো ঢাকা না। ঢুকে না, কনজিউমার আছে তো, নিড আছে তো, নিশ্চয়ই নিড আছে। নিড আছে বলে এরা ঢুকছে। ডিমান্ড আছে। আপনি যখন এরকম এক বেডে 4 জন থাকার ব্যবস্থা করবেন এক রুমে, এই টাইপের সাবঅর্ডিনেট বিজনেস বাড়বে। আমি ওই দিন একটা, ওই যে আমাদের আগের পডকাস্টে বলতেছিলাম, ভাই ঢাকা শহর একটা অদ্ভুত জায়গা, এখানে 4 স্কোয়ার ফিট জায়গায় আমি একদিন এক সিগারেট আলার সাথে গল্প করতেছিলাম, ওই যে একটা জাস্ট একটা বক্স নিয়ে দাঁড়ায়, ও সিগারেট বিক্রি করে, ও রেগুলার ওই জায়গায় সিগারেট বিক্রি করে। আমি বলছি, আপনার কয় টাকা ইনকাম হয়? তো ওর যা ইনকাম হয় ওইটা দিয়ে ও বউ বাচ্চা নিয়ে থাকে। 4 স্কোয়ার ফিট জায়গায় একটা ফ্যামিলি চলতেছে। ঢাকা শহর এমন একটা জায়গা, এখানে ইনকাম জেনারেট করার জন্যই তো মানুষ আসে আসলে। মানে এই জায়গায় এই সিচুয়েশনের মধ্যে আপনি যেভাবে ডিটেল এরিয়া প্ল্যানটারে পারসিভ করতেছেন, মানে এটা কিভাবে এই জিনিস মার্চ করবে, এটা আমার মাথায় ধরে না আসলে। এবং ভবিষ্যৎটা কিন্তু দেখেন, আলটিমেটলি যেটা হবে, একটা সার্টেন টাইমের পরে এই কেওয়াজ আর সামলাইতে পারবেন না আপনি। এবং তখন কিন্তু আর রিভার্স ডাউন করার অপশন নেই। আপনি এখন এই যে ফ্রিঞ্জ এরিয়া গুলাতে আপনি বাধ্য করতেছেন মানুষের এখন জমির দাম বাড়ায় ফেলবেন। আনপ্ল্যান্ড এরিয়া গুলাতে যখন এই যে ক্রাইসিসটা তৈরি হবে, এখন ধরেন একটা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলে একটা মিডল ক্লাস লোক যদি চিন্তা করে, আমি ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে থাকবো, আমি একটা ফ্ল্যাট করব, ও তো আর এখানে কিনতে পারতেছে না, এই জায়গায় অপশনই না, নাই। ও যদি এখন বসুন্ধরায় কিনতে যায়, ওইখানে কিন্তু আস্তে আস্তে ওই জায়গায় এই গ্যাপের, আমার কাছে যেটা মেন ইস্যুটা মনে হয়, এই আনপ্ল্যান্ড এরিয়ারে যখন আপনি ডিপ্রাইভ করবেন, এই যে একটা বড় এখন একটা প্যাটার্ন শুরু হয়েছে, ডেভেলপারের কাছে কিন্তু লোকজন যাওয়া অনেক কমে গেছে, এখন গ্রুপে জমি কিনে। আমার তো হ্যাঁ, এই টাইপের অসংখ্য প্রজেক্ট ছিল, বুঝছেন আশিক ভাই, ওইখানে আমি হুম। দেখলাম এই গ্রুপের এরা মোহাম্মদপুরে জমি তাই না? কিনতো, এই 20 জন মিলে 5 কাঠা কিনছে, তারপরে ধরেন আমার আদাবরে আমার কিনছে। নিজেরও ক্লায়েন্ট আছে এরকম। এরা আমার ক্লায়েন্ট আমাকে অ্যাডভান্স করে বসে আছেন। এরা করতেছে কি, যখন দেখতেছে কিনে ধরা খাই গেছে অনেকেই, জমি কিনতে গিয়ে দেখছে যে আমি ইউনিট পাচ্ছি ওখানে 12টা, শেয়ার হোল্ডার 18টা, তার মানে ওরা আর এই বিল্ডিংটা করতে পারবে না। ওরা কই পাবে এখন? বসুন্ধরায় পাবে। ওরা কই পাবে এখন? পূর্বাচলে পাবে। মজার বিষয়, এর ফলে যেটা হইতেছে দেখেন, ওইসব জায়গায় কিন্তু ল্যান্ডের ভ্যালু বাড়তেছে। পূর্বাচলে 1,50,00,000 টাকা কাঠা হওয়ার তো কোনো কারণ নাই, কিছুই নাই ওইখানে, কিন্তু মানুষ এই জমিগুলা কিনতেছে জাস্ট খালি ফর ফিউচার ইনভেস্টমেন্ট। এটা ওই যে আমাদের আগের পডকাস্টে আমরা আলোচনা করছিলাম, আমি এই যে কনস্পারেন্সি থিওরি মনে হইতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় প্ল্যানারদের এই প্ল্যান্ড এরিয়ার প্রতি আসক্তির এটা একটা বড় কারণ। কারণ একটা প্ল্যান্ড এরিয়া প্ল্যান করার আগে আর্কিটেক্টের আগে প্ল্যানার লাগে, ওনাদের কাজের হ্যাঁ, স্কোপ তৈরি হচ্ছে। এই যে নতুন নতুন প্ল্যান্ড এরিয়া গুলো হইতেছে, ওখানে জমির দাম যদি না বাড়ে, ওখানে যদি ক্রাইসিস তৈরি না হয়, তাহলে তো এই প্ল্যান্ড এরিয়া তৈরি হবে না। ওনারা এই আনপ্ল্যান্ড এরিয়া, ডেন্সড এরিয়া রাইট। গুলোতে প্রেসার দিয়ে প্ল্যান্ড এরিয়া গুলো তৈরি করার ব্যবস্থা করতে এই গ্যাপটা তৈরি করছে। এবং ওই জায়গাগুলোতে মানুষের বাধ্য করতেছে, আপনি বাড়ি না থাকলে আপনি যান ওইখানে। পূর্বাচলে যদি এই যে প্ল্যানার যারা এই গ্যাপ করছে, ওনাদের একজনকে বলেন তো, পূর্বাচলে গিয়ে আপনি 5 তলা বাড়ি বানায় এখন থাকেন। এটা তো প্রায় 30-35 বছরের পুরাতন প্রজেক্ট। মানুষ ওখানে বাড়ি বানায় তো ভরে যাওয়ার কথা, ভাই মানুষ যায় না কেন? ফেসিলিটিস নাই। মানুষ এখন এইসব জায়গায়, কমিউনিটিজ আপনি নেই। অ্যামিনিটিস নাই, আপনি জিনিসটা না গুছায় আপনি অ্যাবেন্ডেন করে দেন কিভাবে এত বড় একটা শহরে? এই যে ঢাকার ওল্ড 400 বছরের, আমারও তো ভাই পুরান ঢাকা নিয়ে থিসিস ছিল, আরবান ডিজাইন। ঢাকার যে ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট, ওই বাকলেনবাদের ওইখান থেকে শুরু হয়ে এই ফ্যাব্রিকটারে আপনি টোটালি অমিট করে দিলেন এই ড্যাপে। একদম এই জায়গার কোনো ভ্যালুই নাই এখন, এগুলো এখন আমি অ্যাবেন্ডেন। কারণ এই পয়েন্টটা আমি একটু আসবো আর কি। হ্যাঁ, না বলেন, যেটা আমি হচ্ছে ওইটাই যে, বলতেছিলাম। হ্যাঁ, হ্যাঁ বলেন যেটা আসিফ ভাই। বলতেছিলাম, হ্যাঁ, ওই এই নিলয়ের আজকে কথার এক সূত্র পয়েন্ট ধরে বলে ফেলি যে হ্যাঁ প্লিজ। ইভেন যেটা যেটা সমস্যা হয়েছে, ইভেন বসুন্ধরা বা এগুলোতেও মধ্যবিত্ত লোক, যেমন আমরা একটু আলাপ করলাম না, যে যারা গ্রুপে জমি কিনে নেয়,
10-12 জন মিলে, হুম, তারাও যখন এই ড্যাপের মানে খপ্পরে পড়ে তারা বসুন্ধরা তো ডিজায়ার ফ্ল্যাট মানে বাড়ি বানাইতে পারতেছে না। আমার ক্লায়েন্ট আছে এরকম, আমাকে অ্যাডভান্স করছে, ওনার বসে আছে, কারণ ওনারা এখন দেখতেছেন যে জমির যে দাম বাড়ছে, ওনারা যে সময় কিনছিলেন তাদের কষ্টার্জিত টাকা দিয়ে, সেই হুম, টাকা হুম, দিয়ে তারা যে ফ্ল্যাট করতে পারে হুম। সেইটা করা হচ্ছে। ওনারা এখন দেখতেছেন যে জোরে করে যে লাভ কোনো লাভ তো হয়নি, না লস হয়, তাদের জমির ভ্যালু, কনস্ট্রাকশন কস্ট সবকিছু মিলায় তারা এখন কনসিডার করছে এখন তো জমির দাম ট্রিপল হয়ে গেছে থ্যাঙ্কস টু বিক্রি করে ড্যাপ, দিই। তারা এখন বিক্রি করে দেওয়া কনসিডার করতেছে। মানে এটা তো সার্টেন সলিউশন সার্টেন হইল না। পপুলেশনকে সার্টেন পপুলেশন এবং নীতি নির্ধারকদেরকে বুঝতে হবে যে আমরা আসলে কোন দিকের ভয়েস। আমরা কি আমরা এই মুহূর্তে আজকে আমরা উই আর নট পাবলিক, উই আর নট ইভেন আর্কিটেক্ট, উই আর জাস্ট এ ভয়েস ফর অল। এটা একটু বুঝতে হবে আমরা আমরা আসলে আমরা কাদের জন্য কথা বলছি। আমাদের প্র্যাকটিস, বিশ্বাস করেন ক্লায়েন্টদের ক্ষেত্রে বলছি, আপনাদের যে আপনাদের তো জমির ভ্যালু বাড়বে। আপনি আপনি ডেভেলপারের কাছে যদি পৌঁছাতে পারেন, আপনি বেচতেও পারবেন, আপনি কিন্তু সাইনিং মানিও ভালো পাবেন। আলটিমেটলি কি হবে, আমরা আর্কিটেক্টরা আমাদের ফিস বাড়াবো। আমি আগে যেটা যেটা আমি যে প্রজেক্টে আমি 1,000 সরি 10,000 স্কোয়ার ফিট পেতাম, সেখানে যদি আমি 6,000 পাই, আমি এটা আমি এটা ঠিক এটা পুষিয়ে নিব। হুম, এখন কথা হচ্ছে যে এই যে রেস, এই রেসের কিন্তু অংশীজন আমরাও হয়ে যাব অটোমেটিক্যালি। কারণ উই হ্যাভ টু রান আওয়ার ফ্যামিলি, আমাদেরকে নিজেদেরকেও চালাতে হবে। হুম। হ্যাঁ, তো এখন সেইখানে যদি হয়, টার্মিনোলজির মধ্যে খেয়াল করতে দেখা যাচ্ছে যে একটা কন্টিনিউয়াসলি শুরু থেকে শেষ পর্যন্ত প্ল্যানাররা বা প্ল্যানিং ডকুমেন্টের মধ্যে প্ল্যান্ড আনপ্ল্যান্ড বলা হচ্ছে। আনপ্ল্যান্ডের আনপ্ল্যান্ডের দায়িত্ব কি সিটিজেনের? আমার রাইট, প্রশ্ন এটা। হ্যাঁ, রাইট। আনপ্ল্যান্ড শব্দ ভেরি ভ্যালিড যেটা কোশ্চেন। বলা হচ্ছে, আমার মানে এটা তো ডিভ্যালুয়েশন করা হয়, এটা তো এক ধরনের ডিসক্রিমিনেশন করা হয়। আমাকে আনপ্ল্যান্ড মনে করো, আমি এখন হাজারিবাগ থাকি, আমাকে বলতেছে আনপ্ল্যান্ড, আপনি বাতিল। মানে আনপ্ল্যান্ড বলে আমাকে বাতিল করে দিচ্ছে। এটা তো একেবারে 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 মনে হয় ডিসক্রিমিনেশনের সর্বোচ্চ ব্যবহার। তো এখানে আমার মনে হয় আনপ্ল্যান্ড কে কিভাবে প্ল্যান করা যায়। সারা পৃথিবীতে আনপ্ল্যান্ড এরিয়া থাকে, অথবা সারা পৃথিবীতে এই ধরনের ওল্ড এরিয়া থাকে যেগুলি সময়ের সাথে সাথে গ্রো করেনি। সেখানকার পলিসি বের করতে হবে, সেখানে প্রপারলি অ্যামিনিটিস থ্রো করতে হবে। আপনারা মেট্রো মাটির নিচে এখন নিয়ে যাচ্ছেন, আপনারা আনপ্ল্যান্ড এরিয়াতে যান, যে আপনি সেখানে সরকারের যে ক্ষমতার বলে যে সমস্ত জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে আপনি অ্যামিনিটিস ডেভেলপ করেন। আপনি অ্যামিনিটিস ডেভেলপ করে আপনি আনপ্ল্যান্ড এরিয়াকে আপনি একটা কোয়াসি প্ল্যান্ড এরিয়াতে নিয়ে আসেন, পুরোপুরি না পারেন, হ্যাঁ, আপনি বলেন যে এটা 75% ঘোষণা দেওয়া যায়, এটাতে দিয়ে এতখানি করা যাবে। এই কারণে ডিটেল এরিয়া প্ল্যানটাকে একটা বড় বইয়ের মধ্যে আবদ্ধ না রেখে যার যার ডকুমেন্ট সেই সেই ওয়ার্ড ভিত্তিক বা সেই সেই জোন ভিত্তিক করে দিয়ে, আর্কিটেক্ট যখন যেখানে হাত দিবে তখন সেই বইটা সে হাতে নিবে। যে আমি এখন পোস্ট কোড সাপোজ 1229, আচ্ছা এটাতে কি কি কোড আছে আমি একটু দেখে নিচ্ছি। এবং এইটা রাইট। সম্পূর্ণই আলাদা হবে, এটা সম্পূর্ণ আলাদা হবে, মানে রিগার্ডলেস অফ এভরিথিং, মানে অন্য জায়গার কোনো হিসাবের সাথে মিলবে না। শুধুমাত্র আমার কি হবে, শহরের টোটালিটির হিসাবে আমার একটা কানেকশন থাকবে, কারণ এর তারপর ভাই বেশি আমাকে কোথায় জানি দেখতে। একটা ঝামেলা আছে। আমি একটা কনসার্ন, হয়তো আমার ভুল হয়ে যেতে পারে, আমি প্রসঙ্গটা তুলেই ফেলি। আমাদের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আমরা তো মেট্রো নিয়ে আলাপ করলাম, এটা মেট্রোপলিটন, ঢাকা মেট্রোপলিটন এরিয়ার একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে, রাইট? এলিভেটেড হুম, এক্সপ্রেসওয়ে এগুলো বাদ, আমি এবারে আমাদের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে কথা বলি, রাইট? পদ্মা সেতুর সাথে কানেক্টেড। তো ওইখানে তো আপনার কেরানীগঞ্জের পর ওই সাইডে এই এক্সপ্রেসওয়ে হওয়ার পরে আমি যখন এটা হয় প্রথম যাচ্ছিলাম, আমি চিন্তা করছিলাম যে, এবং আমি অনেকগুলো মাস্টার প্ল্যানের সাথে ইনভলভ ছিলাম, হাউজিং এর এগুলোর সাথে, অনেক প্রিয় প্রাঙ্গন আছে, তারপরে এরকম অনেকগুলো হাউজিং ডেভেলপ করার কথা। হইতেছে, হ্যাঁ। ওদিকে ওখানে হচ্ছে, হ্যাঁ। রাজুগুড়ারও একটা ইয়ে আছে, হাউজিং আছে, যার নামটা ঝিলিমিলি, হুম, ঝিলিমিলি তো, ঝিলমিল, হ্যাঁ, ঝিলমিল, ঝিলমিল। ঝিলমিল ঝিলমিল ঝিলমিল। তো মজার বিষয় হচ্ছে ওইসব জায়গায় কিন্তু হাউজিংটা যাচ্ছে না, ওখানেও কিন্তু যাচ্ছে না, ওখানে কিন্তু ল্যান্ড পড়ে আছে। হ্যাঁ, এবং ওখানে যে জমিগুলো যারা কিনতেছে, তারা কিন্তু আপনি কিনতে পারতেছে না ওখানে জমি। ওখানে কিন্তু আমার মধ্যবিত্ত কিনতে পারতেছে না, ওখানে কিন্তু সেই মানে যার বসুন্ধরা জমি আছে, যে যার গুলশানে জমি আছে, সে ওখানে তার আরো 2 এক্সট্রা জমি কিনে রাখতেছে। মানে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু মাল্টি ফ্যাসেটেড। র্যাব একটা লিনিয়ার সমাধান দিতে যাচ্ছে,
যে আমি বিল্ডিং 4 তলা হবে, আপনি থাকতে পারবেন না, চলে যাবেন। ড্যাব পুরা একটা মাল্টি ফ্যাসেটেড প্রবলেমকে লিনিয়ারলি অ্যাড্রেস করার চেষ্টা করতেছে। ড্যাপটা Right. বেসিক্যালি ভাই সেটা জমিকে বিটকয়েনে কনভার্ট করতেছে। আমি একদম সরাসরি হ্যাঁ আপনাকে হ্যাঁ হ্যাঁ বললাম, বিটকয়েন এক্স্যাক্টলি, যার হ্যাঁ 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 সামর্থ্য আছে সে একটা জমি কিনে রাখতেছে, 5-10 বছর পর এই জমির দাম 3 গুণ না 30 গুণ বাড়বে। আপনি রাইট। আজকে যদি প্রিয় প্রাঙ্গণে জমির কাটা হয় 20 লাখ টাকা, কথার কথা আমি জানি না কত, হুম, হুম। আপনি এটা আজকে কিনে রাখেন এই ডিটেল এরিয়া প্ল্যানের পর, এটার জন্য আপনার বেশি দিন ওয়েট করতে হবে না, 5 ইয়ার্স এই 30 লাখ টাকা 3 কোটি টাকা হয়ে যেতে পারে। আপনি পৃথিবীর কোনো জায়গায় এত অল্প টাকা ইনভেস্ট করে এত হাই রিটার্ন পাবেন না। এই যে যারা পূর্বাচলে জমি পাইছে, যারা পূর্বাচলে লটারি করে, আমার পরিচিত এরকম আছে ভাই, ওখানে কিন্তু কাঠা খুব সরকারি রেট খুব অল্প ছিল, 5 কাঠা একটা হুম, জমি। হুম, আমি হুম, এমন হুম। লোকও পাইছি 5 কাঠা জমি শেষ 6 কোটি টাকায় বিক্রি করছে, করে রংপুরে গিয়ে বাড়ি বানাইছে। চিন্তা করেন, মানে এটা তো পুরো বিটকয়েন কনভার্সন প্রসেস চলতেছে। আপনার ড্যাপটা কিন্তু এই জন্য আমার কেন জানি মনে হয়, আমি জানি না প্ল্যানারদের এইটাই কি উদ্দেশ্য কিনা, যে ভূমি ব্যবসাটারে আপ্রাইজ করা, এই জন্য একটা ক্রাইসিস, আর্টিফিশিয়াল ক্রাইসিস ডেভেলপ করা, করে এই জিনিসটারে তারা কন্টিনিউ করতে চাচ্ছে। না হলে একটা সাজানো গুছানো জিনিস গুছাই নিয়ে আসছে। এই যে ওনাদের পুরো প্রসেসটা, আমরা তো 2.5 বছর স্থপতি ইনস্টিটিউট সব অংশীজনরা মিলে ওই ড্যাপটা 2022-35 যখন ওনারা গ্যাজেট করে ফেললো, গ্যাজেট হয়ে গেছে মানে তো সরকারি আইন, এরপর এই জিনিস নিয়ে তো কথাই হওয়ার কথা না ভাই, আইন হয়ে গেলে তো আইন মাইনে চলতে হবে। বিগত 2.5 বছর রাজুকে প্ল্যান পাসের মাত্রা কমতে কমতে জিরোর দিকে চলে আসছে, রাজুকে টের পাচ্ছে যে লোকজন Right. আসতেছে না। কিন্তু ঢাকা শহরে আপনি ঘুরেন, আমি আমার এলাকাতেই দেখতেছি দাম 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 বিল্ডিং দাঁড়ায় যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, আপনার এটা, আমার পরিচিত একটা আছে আমাদের বাসার পাশেই, ওনারা একদম পুরান বিল্ডিং এই ড্যাপের ভিতরে, এই 2022-35 গ্যাজেট হওয়ার পরে ওনাদের বিল্ডিং ভাঙলো, ভাইয়া ওইটাতে নতুন বিল্ডিং হইতেছে। আমি বললাম ভাই এটা আপনি কি পুরান নিয়মে করছেন? তখন হাসতে হাসতে বলছে, আরে না ওইটা সিস্টেম করে রাজুক থেকে ব্যাকডেটে পাস করাই নিছে। আপনি চিন্তা করেন, ঢাকা শহরে কিন্তু কাজ বন্ধ নাই, আপনি মিরপুর না ঢুকেন, গলির ভিতরে ঢুকেন, সব জায়গায় হয় ব্যাকডেটে যাচ্ছে, নাহলে নিজের মতো বানায় ফেলতেছে। এই যে প্ল্যানাররা যে এত থিওরি দিতেছে, তারা তো পুরো মেকানিজম ঠিক না করে কিন্তু পুরো জিনিসটা পুঁথিগত ভাই। রাজুক যেই সিস্টেমে চলে, বাংলাদেশের সব জিনিস যে সিস্টেমে চলে, ওনারা মনে হচ্ছে সবকিছু বাইপাস করে। আমি একটা ইন্টারভিউ দেখতেছিলাম একজন প্ল্যানারের, ওনারে জিজ্ঞেস করা হয়েছে, উপস্থাপক জিজ্ঞেস করতেছে, এই যে রাজুকের দুর্নীতির কথা তো আমরা জানি, আপনারা এই ডিটেল এরিয়া প্ল্যান হলে কি এটা নিয়ন্ত্রণে আনা যাবে? ওনারা বলছে হ্যাঁ, আমরা তো এটা নিয়ে অনেক রকম চিন্তা করতেছি, আমরা কিছু অ্যাপ ডেভেলপ করতে চাচ্ছি। প্ল্যানার বলতেছে, শুনেন আমি নামটা মেনশন করলাম না, এই অ্যাপে কি হবে যে ধরেন বিভিন্ন এলাকার লোকজন ওই অ্যাপে এক্সেস থাকবে, রাজুকেরও এক্সেস থাকবে, সবার এক্সেস থাকবে। এখন স্কুলের ছাত্রছাত্রী থেকে সবাইকে শিক্ষিত করা হবে। আপনার কোনো এলাকায় বিল্ডিং হলে আপনি ওটা ছবি তুলে আপলোড করবেন, এটা সবাই দেখতে পারবে, যদি কোনো ভায়োলেশন হয় তখন অথরিটি এসে। মানে এই যে ইউটোপিয়ান চিন্তা, আপনার গলিতে একটা বিল্ডিং হইতেছে, আপনি মোবাইলে ছবি তুলে আপলোড করে দিবেন, রাজুকের লোকজন দেখবে ও, কারণ রাজুকের জনবল নাই। এইটা হলো তাদের সাবস্টিটিউট চিন্তা প্ল্যানারদের, এইভাবে নাকি তারা নিয়ন্ত্রণ করবে ড্যাপটারে, তারা যেভাবে চাচ্ছে এইভাবে হবে। এই যে অবাস্তব চিন্তার মাধ্যমে আলটিমেটলি আমার এই যে ভিডিওতে এক ভদ্রলোক কমেন্টই করে ফেলছে যে আশায় ছিলাম পরিবর্তন হবে, যদিও পরিবর্তন না হয় তাহলে রাজুকেই যাব না, নিজের মতো করে বাড়ি বানায় ফেলবো। হ্যাঁ, মানুষ কিন্তু, দেখলাম। এক্স্যাক্টলি মানুষ এই ফিডব্যাক দেওয়া এক্স্যাক্টলি শুরু এটা করছে। হচ্ছে। এটা করবে না কেন? সে তো দেখতেছে যে আমি তো সব দিক দিয়ে লুজার হইতেছি, তার পাশের লোক আইন মানে নাই, পয়সা দিলে এরকম প্রবলেম জমি সলভ আমি হয়ে আমি যায়। একটু নিলয়কে এখানে একটু ইন্টারাপ্ট করি, মানে হুম, শেষ করে দিব যে আমি আমার মতো বানায় ফেলবো, এটা কিন্তু কমেন্ট সেকশনে আছে। আর আমার আচ্ছা ক্লায়েন্ট বানায় ফেলছেন, আমি ওনার নাম নিব না, ঢাকার কোন লোকেশন সেটাও বলবো না। ওনার পাওয়ার কথা হচ্ছে G+6, উনি এক্সট্রা 2টা বানিয়ে ফেলেছেন এবং সিস্টেমের মধ্যে থেকে বানিয়ে ফেলেছেন। এই এই যে ম্যাল প্র্যাকটিস যদি শুরু হয়, এই ম্যাল প্র্যাকটিস যদি শুরু হয় এবং রাজুকের ভিতর থেকে যদি এই কাজগুলো শুরু হয়, দেন 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 এটাকে কিভাবে আমরা ঠেকাতে পারবো? তার মানে দেখা যাচ্ছে যদি এই ম্যাল প্র্যাকটিস এরকম হয়, আমার এই ক্লায়েন্ট আবার বুদ্ধিমান, উনি করেছেন কি এমন ভাবে বিল্ডিংটাকে উঁচা করেছেন, উনি সেটব্যাক রেখেছেন রাজুকের মতো। আচ্ছা, সেটব্যাকে ভায়োলেশন করেন নাই, শুধু উনি ওইদিকে 22 ফিট ভায়োলেশন করে ফেলছেন, মানে 2টা ফ্লোর উনি বাড়ায় ফেলছেন, আর ফাউন্ডেশন উনি বেশি দিয়ে রাখছেন। রাজুকে তো ফাউন্ডেশন জমা হতো না, তাই না? হুম, না রাজু তো দেখে না যে তোমার কত ফিটের ফাউন্ডেশন যায়। হুম, তো এখন এই যে মানে আমি কিন্তু আবার মুচলেকা দিয়ে বা কি জানি বলে ওই যে একটা অর্থদণ্ড আছে, এটা হুম। দিয়েও কিন্তু আমি কিন্তু আমার করে ফেলা কাজকে আমি কিন্তু বৈধতা দিয়ে ফেলি। না, এটা তো এই আইন অলরেডি ভাই কিন্তু ড্যাপে, যেটা এইটা ড্যাপে আছে আছে অলরেডি তো। এটা আছে।
এই যে এখন ঢাকা উদ্যান, চন্দ্রিমা উদ্যান, এখানে যে বিল্ডিং গুলো হয়ে গেছে, এরা জরিমানা দিয়ে নাকি, তাহলে মানে কি আমি এখন আকাম করলে জরিমানা দিলে এটা হালাল? আমি সেটাই বলতে চাচ্ছিলাম, একটা ছোট উদাহরণ দিয়ে ওইটা বড়টাই আসতেছিলাম, যে আমি তাহলে কি করব? আমি কোন রকমে একজন আর্কিটেক্টের কাছ থেকে একটা প্ল্যান নিয়ে আসবো, নিয়ে এসে আমি রাজুক থেকে ঠিকই ঠিকঠাক মতো করবো, এরপরে আমি উপরের দিকে যাব, যে আমি আমার ইচ্ছা মতো করবো। এবং রাজুকের এমন কোনো মেকানিজম নাই যে একটা বিল্ডিং এর 11 তলা 12 তলা ভেঙে দেওয়ার। রাজুকের যে বুলডোজার আছে, এটা যদি হাতল দিয়ে শুধুমাত্র বারান্দা কাটতে পারে, হুম। আর কয়েকটা গ্রিল ট্রিল এগুলো ভাঙতে পারে। এখন এই যে জিনিসটা কি ভাঙাভাঙিতে যাবে, উচ্চতার কন্ট্রোল হবে, নাকি এফএআর এর প্রপার বিন্যাস হবে, এই বিষয়গুলি তো রাজুকের বুঝতে হবে। কারণ এটার সাথে ধরে নিলাম যে আমরা কিন্তু, আবারও বলছি, আমরা কিন্তু এন্ড ইউজারের সাথে একজন কনসালটেন্ট। আমি যদি ক্ষতিগ্রস্ত হই, নিলয় যদি ক্ষতিগ্রস্ত হন, বা জিনো বা যে কেউ, আর্কিটেক্ট করবে কি তার ফিস বাড়াবেন? আজকে আপনি ডাক্তারের কাছে যান, আজকে আপনি একজন ভালো কার্ডিওলজিস্টের কাছে যান, ভালো হসপিটালে যান, 2000 টাকার উপরে ফিস আছে। হুম। এই শহরে আমি 1999 সালে ঢুকেছি, তখন 500 টাকা 400 টাকা দিয়ে একজন ভালো মানের কার্ডিওলজিস্ট আমার বাবা মাকে দেখাতাম। এখন 2500 টাকা ফিস আছে, আমি এরকম কার্ডিওলজিস্ট চিনি। তাহলে আমরা যদি শেষ বিচারেও কিন্তু আমরা এই গেমের একটা অংশ হব, শেষ বিচারে অবশ্যই। আমরা এই গেমের অংশ হব। এবং দেখা যাবে 2 বছর পরে আমরা তিনজন এই পডকাস্টের মতো পডকাস্টই করবো না। কি কারণ আমরা ফিস টিস নিয়ে এমন ভাবে নিজেদেরকে সেট আপ করে ফেলবো, এই পডকাস্ট আমাদের আর করার দরকার হবে না। ভাই টু বি ফ্র্যাঙ্ক, এই আমাদের জন্য টু বি রাস্তা ভেরি যেটা ফ্র্যাঙ্ক, তৈরি মানে হচ্ছে, আমাদের এই ভয়েসটা থাকবে না। আমরা তো কারণ আজকে আমি নীতি তখন কথা আমি বলতেছি তখন আর বলবো না। স্কোয়ার ফিটে এমন চার্জ করব, বা আমি এমন ভাবে চার্জ করব, আমি বছরে যদি 2টা প্রজেক্ট করতে পারি, 2টা প্রজেক্ট দিয়ে আমি শেষ করে ফেলবো। হুম। তো সেটাও তো সমাধান না। সেটাও তো হয়ে গেল একটা, মানে ওয়ান স্টপ সমাধান হয়ে গেল। তাহলে আমাদেরকে এখানে বুঝতে হবে সকল অংশীজন, রাজুক থেকে শুরু করে, জমির মালিক থেকে শুরু করে, রিহ্যাব একটা বড় প্লেয়ার। রিহ্যাবকে আমরা অনেক, আমি দেখেছি যে প্ল্যানাররা রিহ্যাবকে কোনো একটা কারণে খুব অপছন্দ করেন। আচ্ছা, বুঝলাম অপছন্দ করেন, কিন্তু এই শহরের আজকের যে গুছিয়ে দেওয়া একটা শহর, আপনি যদি পাবলিক মালিকানাধীন বলে দিতেন যেটা বিল্ডিং আপনি বানায় নেন। ঢাকা শহর তো, আমরা তো আশেপাশে দেশগুলো ঘুরি, ঢাকা শহরের নতুন শহরের যে যে আরবান ফেব্রিক, যা কিনা পৃথিবীর মানে আমাদের দক্ষিণ এশিয়ার পার্সপেক্টিভে যথেষ্ট ভালো। আমরা যদি বিল্ডিং এর এলিভেশন, বিল্ডিং এর ফেব্রিক এগুলো দিয়ে, এবং এই 2008-এর যে সেটব্যাকের যে আইন আছে, আমাদের যে বিধিমালা, সেই বিধিমালায় হয়ে যাওয়া ঘর বাড়িগুলো কিন্তু যথেষ্ট সুন্দর। রাইট। এবং এখানে যদি আমার ওই আইন না থাকতো যে হ্যাঁ আপনি এটা করে ফেলেন আপনার মতো করবেন, একটা কুৎসিত শহরে পরিণত হতে পারতো, সেই রাইট। সুযোগ এক্স্যাক্টলি। তৈরি হলো। এখন মানুষ যখন 2-2.5 বছর প্ল্যান পাস করতে পারছে না, নীলা যেটা বললেন একটু আগে, যে তার বাসার পাশে, এবং আমরাও দেখছি আশেপাশে অনেক ধরনের কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, ইট ইজ হ্যাপেনিং, হতে থাকবে, এবং সেইটা হবে আরো খারাপ, আরো ভয়ঙ্কর হবে। তারা নিজেদের মতো একটা কিছু নিয়ে আসবে কোনো জায়গা থেকে, এবং করে নিয়ে এটাকে তাদের মতো করে কাজ করে ফেলবে। তখন সেই সেটাই। কন্ট্রোলটা কিভাবে দিবেন? আমরা তো আর্কিটেক্ট তো G+7 যদি একটা ঘর বানান, বা G+8 যদি বানান, যদি 2 ইউনিট হয়, উনি 16টা গাড়ি পার্কিং দেওয়ার চেষ্টা করেন। অথবা হ্যাঁ। রাজুকের হিসাব অনুযায়ী 8টা হলে 8টা গাড়ি পার্কিং দেওয়ার চেষ্টা করেন। কমার্শিয়াল বিল্ডিং হলে প্রত্যেক 200 স্কোয়ার মিটারে একটা পার্কিং দেওয়ার চেষ্টা করেন। মানে দিতেই হয়, নাহলে প্ল্যান পাস হয় না। হ্যাঁ, আমরা তাহলে উই আর আমরা বাউন্ড তো বাই ল। কখন অ্যাবাইড বাই ল, এবং আমরা তো শহরে কোনো কিছু স্পিল করি না, আমাদেরকে আইন থেকে যেটা দেওয়া হয় সেটাই আমরা একটা বিল্ডিং সিস্টেমের মধ্যে আমরা তৈরি করে ফেলি। তাহলে আইন থেকে যে সিস্টেমটা আপনারা দিতে চাচ্ছেন না, তাহলে আপনি বিআরটি কে কন্ট্রোল করেন, যে আপনি জাপান থেকে গাড়ি ইম্পোর্ট বন্ধ করে দেন, আপনি ফ্লাড গেট ওপেন করে রাখছেন, এবং আপনি বলতেছেন আপনি প্লিন্থ উঁচু করেন, বন্যার পানি উঠবে না। এটা তো কোনো সমাধান হতে পারে না। আপনি আপনি হিউজ ট্যাক্সে জাপানিজ গাড়ি আনতে দিচ্ছেন, আমাদের রাস্তা প্রশস্ত নয়, রাস্তা এখন মাত্র বেশিরভাগ জায়গায় 20 ফিট 25 ফিট এরকম রাস্তা, এভিনিউ রাস্তা বলে কিছুই নাই আমাদের। তো সেখানে আপনি তাহলে দেখা যাচ্ছে কি আমি বিআরটিএ কন্ট্রোল করতে পারি না, আমি পলিসি কন্ট্রোল করতে পারি না, সমস্ত কন্ট্রোল এসে আমার পড়ছে হচ্ছে বিল্ডিং সিস্টেমের উপরে। না, তো এবং ভাই এখানে আমার মনে হয় যে আশিক ভাই রাস্তা নিয়ে একটা কথা বললেন, এই যে প্ল্যানাররা যে ড্যাপ করছে 2008-এ, ন্যূনতম 20 ফিট রাস্তা না হলে বাড়ি প্ল্যান পাস করানো যাইতো না। ইনারা 6 ফিটেও প্ল্যান পাস করার সুযোগ 6 দিয়ে ফিটও, দিছে। হ্যাঁ হ্যাঁ। মানে এখন এখানে আপনি এখানে একটা অ্যাম্বুলেন্স কিভাবে ঢুকবে?
ওনাদের এই চিন্তা আমাদের নেই। তো আগুন লাগলে 2000 একটা দুর্ঘটনা ঘটলে, যখন আমরা দুর্ঘটনা ঘটলে 2008-এর কনসার্ন হয়ে যায়, বিধিমালায় যে কিভাবে সম্ভব? এবং সাধারণ সাধারণ দর্শকরা যারা এখানে আছেন এবং যারা ক্লায়েন্ট, যারা অলরেডি ঘর বাড়ি করেছেন, তারা জানেন, তারা কিন্তু প্রথম দিকে খুব একটু খুবই অবজার্ভ করতেন যে না এটা কেমন কেমন বললেন, একটু দিতেন যে আমার সামনে থেকে কেন আমি ছাড়বো। হুম, তখন ওনাদেরকে দেখানো হতো যে আপনি ছাড়বেন, অপোজিটের ওই ভাইও ছাড়বেন, দুইয়ে মিলে ছাড়লে 20 ফিট হয়, তখন আপনি এখানে বিল্ডিং। এখন সেই সুফল তারা পাচ্ছেন। অনেক রাইট। টাইট জায়গা আছে এই শহরের যেখানে এখন প্রপারলি অ্যাক্সেসিবল হচ্ছে, যেখান থেকে প্রপারলি আপনার ইগুলোকে অ্যাম্বুলেন্স এবং আগুন, ফায়ার সার্ভিস এগুলো এই পৌঁছাতে যে ভাই পারছে। ভূতের গলি, পুরা ভূতের গলি হ্যাঁ, চেহারা সেন্ট্রাল বদলাই গেছে রোডের না? গলি, এই সেন্ট্রাল জায়গাটা রোড বলতে যাচ্ছিলাম। রাইট। পুরা রাস্তার চেহারা তো বদলাই গেছে তো। তো এখন এইগুলা 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 তো আসলে এমন না যে আমরা এতদিন প্র্যাকটিস করিনি, যে এতদিন যে প্র্যাকটিস হয়েছে সেই প্র্যাকটিসটা ম্যাল প্র্যাকটিস হয়েছে। যদি এরকম হতো যে 2008 বিধিমালা মেনে শহরে আমরা যা করেছি সবকিছুকে, তাহলে এখন ম্যাল প্র্যাকটিসে সিগনেচার দিতে হবে। রাইট। যে বিগত দিনে যা হয়েছে শুধু আনপ্ল্যান্ড না, প্ল্যান্ড এরিয়াতেও যে যে প্ল্যান আমরা পাস করেছি তাও তো এখন অবৈধ হয়ে যাচ্ছে। রাইট। হ্যাঁ, আর আমি এখন দর্শকদেরও চিন্তা করার দরকার আছে। আপনি মনে করেন নেক্সট জেনারেশনের জন্য আপনার উত্তরা 4 নম্বরে আপনি একটা বিল্ডিং বানাবেন, যেটা আপনি 2008-এ G+8 করেছিলেন। মনে করেন যে আপনার নেক্সট জেনারেশন এটাকে ভেঙে এখন বানাবে, সে পাবে G+5। মানে নেক্সট জেনারেশন এসে এটাকে আপনার ডিগ্রেড করবে। হুম। তো এগুলো তো কোনো সমাধান না। তার মানে আপনি আসলে আলটিমেটলি যে যে ডকুমেন্ট তৈরি করছেন সেই ডকুমেন্টে দেখা যাবে আসলে প্ল্যান্ড এরিয়া বলে যে ডিকটাম আমরা তৈরি করতে যাচ্ছি, সেই প্ল্যান্ড এরিয়া কিন্তু একটা মারাত্মক আনপ্ল্যান্ড প্রেশারের মধ্যে পড়বে। নিলয় একটু আগে যেটা বললো, হুম। প্ল্যান্ড এরিয়া যদি এরকম একটা মানে ভার্টিক্যাল বস্তিতে পরিণত হয় এবং ভিতরে ভিতরে চিপায় চিপায় বিভিন্ন ধরনের ঘটনাগুলি ঘটতে থাকে, তাহলে এটা একটা ডিজাস্টার হবে। এবং এই এই কন্ট্রোল কিভাবে করবো আমরা তখন, যে জিনিসটা আমরা 90-এর পর থেকে এই পর্যন্ত দেখছি। ওই রাজুক তখন বেডরুমে যাবে, গিয়ে দেখবে এই রুমে কয়জন থাকে ভাই, ওইভাবে হুম। প্ল্যান চেক করে প্ল্যানাররা বেডরুমে গিয়ে দেখবে আপনার বেডরুমে ভাই কয়জন ঘুমান। তাদের তো লোক বল নাই, ওনাদের তো তারা লোক তো বল লোক নাই। বল নাই। তখন বলবে ছবি তুলে পাঠান, বাসার ভিতরে ছবি কয়জন তুলে আছে পাঠান। ছবি তুলে পাঠান। হ্যাঁ, আবার ছবি তুলে পাঠান, আপনার এই হাজিরা দেন, অ্যাপ বানাবে একটা। যাই হোক, তার আমাদের মানে বোঝা প্রায় যাচ্ছে যে আমরা আসলে একটা বৃহৎ আনপ্ল্যান্ডের দিকে আগাচ্ছি। এবং হ্যাঁ। ঈদের পরে নাকি এইটা Unfortunately. প্ল্যানাররা এই জিনিসটা নিয়ে বসবে, আমরা এখন অপেক্ষায় থাকি, দেখি কি হয়। কিন্তু যদি যে সংস্কারগুলো ছিল ওগুলা যদি আসলে বাদ দিয়ে প্রথম দিকের রাস্তায় আবার যাওয়া হয়, তখন বোঝা যাবে আসলে উদ্দেশ্যটা কি। আমরা তো মোটামুটি অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করলাম। আর একটা জিনিস একটু আমি বলি, আমাদের শেষ করতে হবে, প্রায় 1 ঘন্টা। আমাদের আসলে উদ্দেশ্য এখানে অ্যাজ এ প্রফেশনাল, আমরা যেহেতু আর্কিটেক্ট, আমরা আরেকটা কমিউনিটির সাথে এখানে ঝগড়া করতেও বসি নাই, তাদের সমালোচনা। আমরা এই নগর নিয়ে, যদি প্ল্যানাররা চায় যে নগরটা গুছাক, আমরা আর্কিটেক্টরাও চাই, আমরা সবাই অংশীজন। এই শহরে তো আমিও থাকি, আপনারাও থাকেন, আমরা সবাই থাকি। আমাদের উদ্দেশ্য শহরটা সুন্দর হোক। এখন সুন্দর হওয়ার জন্য বাস্তবসম্মত একটা প্ল্যান হওয়ার দরকার, মাস্টার প্ল্যান হওয়ার দরকার। ডিটেল এরিয়া প্ল্যানটা এমন বাস্তবসম্মত এবং মানবিক। মানবিক, রাইট। মানবিক। এটা সবার জন্য হইতে হবে। এখানে শুধু আমার জমি কেনার ক্ষমতা আছে বসুন্ধরায় অথবা পূর্বাচলে, আমার কথাই চিন্তা হবে। আর যার সামর্থ্য নাই, যে লোকটা 10,000 টাকা বেতনে চাকরি করে, তার কথা চিন্তা হবে না। এই শহরের নাগরিক সবাই, সবার কথা চিন্তা করতে হবে। এবং ভবিষ্যতে যেহেতু শহরটা বাড়তেছে, শহরের সুবিধা বাড়তেছে, ডিসেন্ট্রালাইজেশনের ব্যাপারে নজর না দিয়ে এইভাবে মাস্টার প্ল্যান কাজ করে না। পৃথিবীর আপনি মালয়েশিয়াতেও যদি দেখেন, পুত্রজয়া টোটাল সিবিডি থেকে বের করে নিয়ে গেছে ওদের অ্যাডমিনিস্ট্রেশন জোন, এক্স্যাক্টলি, তাই না? পুরো সরাই ফেলছে। পুরো সরাই ফেলছে। আপনার এইখানে মধু যেখানে রাখবেন, মাছি আসবে, মৌমাছি আসবেই। আপনি এখানে আসলে ঢাকা শহরে সত্যিকার অর্থে বাতাসে টাকা উড়ে। একটা রিক্সাওয়ালা এখানে আসে, আপনি দেখেন গ্রামে কিন্তু ধান কাটার লোক পাওয়া যায় না। আপনি রিক্সাওয়ালাদের সাথে Right. গল্প করবেন, আমি কিন্তু রুট লেভেলের লোকজনের সাথে গল্প করি। মানে আমি এমন রিক্সাওয়ালা পাইছি, সে আমার বলতেছে রিক্সাওয়ালাদের সে ধান কিন্তু কাটে, 15 দিনের প্যাকেজ, প্যাকেজ আছে। হ্যাঁ, রাইট, আমি এটা বাই 15 থেকে করছি, 30 দিন, একটা 15 দিন প্যাকেজ আছে, ঢাকায়, 15 দিন 15 দিন বাড়িতে। বাড়িতে। তা এইরকম একটা ইকোনমিক্যাল কন্ডিশনে আপনি আপনি এইভাবে ড্যাপ দিয়ে সমাধান করতে পারবেন না। আজকে আমি এখানে শেষ করতে হচ্ছে, প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আমি আমাদের অডিয়েন্সদের বলবো, আপনারা এই বিষয় সম্পর্কে কি জানতে চান, আরো আপনাদের মতামতগুলো এখানে বলেন। এটা যেহেতু একটা পাবলিক ডোমেন, একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে আসলে শেয়ার হওয়া উচিত। মানুষ, আমরা চাবো আপনারা ভিডিওটা শেয়ার করেন, আমাদের আগের ড্যাপের ভিডিওগুলোও শেয়ার করেন। এটা
সরকারের উচ্চ পর্যায়ে যারা এই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করতেছেন, এইটা ড্যাপ খুবই টেকনিক্যাল একটা ডকুমেন্ট, এত ডিটেল একটা ডকুমেন্ট। সাধারণ মানুষরা একদম এন্ড লাইনে গিয়ে হয়তো ভাবতেছে যে আমার 2টা ইউনিট কমে গেছে, আমার ফার কমে গেছে, কিন্তু এটার সাথে এই নগর, এই দেশের ভবিষ্যৎ জড়িত। এটা একটা ম্যাসিভ প্রবলেমে রূপান্তর করবে এই ড্যাপটা যদি সঠিকভাবে সংস্কার না হয়। আশা করি এক্স্যাক্টলি। আপনাদের এই নিয়ে আমরা সামনে হয়তো আরো কথা বলবো, যেহেতু আর কিছুদিন এই ঈদের ছুটি শেষ হওয়ার পথে, এরপরে সংস্কারটা আসবে, আমরা এতটুকু শুনতে পাচ্ছি। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো আপডেট নাই যে কি নিয়ে সংস্কার হবে, যেহেতু বলা হচ্ছে যারা এটা অংশীজন প্ল্যানাররা এনাদের মতামতের বেসিসে। তা আমরা তাদেরকেও রিকোয়েস্ট করবো আপনারা একটু মানবিক হয়ে নগরবাসীর কথা চিন্তা করে এই নগরটাকে যাতে সুন্দর করে এই প্ল্যানটা এক্সিকিউট হয়, ওইভাবে আপনারা এই ড্যাপটা সংশোধনের ব্যাপারে পদক্ষেপ নেবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।